আমি তোমার কাছে থাকবো নিবিড় ভাইয়া, আমাকে ঘুম পাড়িয়ে দেবে গো, আমার ঘুম আসছে না। সদ্য বিবাহিত নিজের স্বামীকে জড়িয়ে থাকা মেয়েটির মুখের কথাগুলো শুনে থম মেরে দরজার কপাট ধরে দাঁড়িয়ে থাকে লাবণ্য। ওর হাত পা যেন ঠান্ডা হতে শুরু করে। লাবণ্যর স্বামী নিবিড় ওর দিকে এক ঝলক তাকিয়ে ব্যস্ত হয়ে পড়ে জড়িয়ে থাকা মেয়েটিকে ছাড়ানোর জন্য। মেঘলা, কি করছিস? ছাড় আমায়। কি হয়েছে তোর? এতটুকু বলেই মেঘলাকে ছাড়িয়ে নিলে বুঝতে পারে মেয়েটার সারা শরীর গরম আগুন। নিবিড়ের বুঝতে দেরি হলো না মেঘলার এমন আচরণের কারণ। ব্রজগোল কুকড়ে ব্যস্ত হয়ে পড়ে। মেঘলাকে দ্রুত বিছানায় শুয়ে দিয়ে নিবিড় ওষুধের প্যাকেট হাতে নিয়ে সেখান থেকে একটা মেঘলাকে জোর করে খাইয়ে দেয়। আমার ওষুধের প্রয়োজন নেই, তুমি আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে আমার জ্বর ভালো হয়ে যাবে। উফ, মেঘলা, বকবক বন্ধ কর। চুপ করে ঘুমাতো। এত জ্বর বাঁধিয়েছিস কি করে? তুমি জানো না নিবিড় ভাইয়া, ছোট থেকেই তো এই জ্বরটা আমার সঙ্গী। যখন যখন আমি একা হয়ে যাই তখন তো এই জ্বরটাই আমার সঙ্গ দেয়। তুমি জড়িয়ে ধরলে জ্বর চলে যায়। ফুপিয়ে কেঁদে ওঠে মেঘলা। নিবিড় ধমকে উঠে মেয়েটাকে বুকে নিয়ে শুয়ে পড়ে। মাথার চুলে বিলি কাটতে থাকে। ওদিকে যে দরজার কাছে দাঁড়িয়ে কেউ একজন অশ্রু বিসর্জন দিচ্ছে তা যেন নিবিড়ের ভাবনার বাইরে। হুশ আসে ওর ফুপ্পু রোমানিয়া বেগমের ডাকে। আজকের দিনেও তুই এখানে আসলি? আমি তো ছিলাম, মাথায় হাত বুলিয়ে দিতাম। জ্বর হয়েছে, আমিও তো তোকে সামলাতে পারতাম, তা না করে এক ছুটে নিবিড়ের কাছে চলে আসলি। নিবিড়ে থেকে মেঘলার মা এক টান দিয়ে মেয়েকে তুলে বসিয়ে দেয়। তোর কি এখনো কাণ্ড জ্ঞান হবে না বলতো? আজ ওদের বিশেষ একটা দিন, তোর অসুস্থতার জন্য তুই ওদের অসুবিধায় ফেলিস না মা। চল তোকে রুমে নিয়ে যাই। না, আমি যাব না, কোথাও যাব না। ও নিবিড় ভাইয়া, আমাকে এখানে থেকে চলে যেতে বলো না গো, আমি যাবো না তোমায় ছেড়ে। নিবিড়কে শক্ত করে জড়িয়ে ধরে মেঘলা। রোমানিয়া বেগম অনেক জোরাজুরি করতে থাকে মেঘলাকে নিয়ে যাওয়ার জন্য। ফুপিমা, থামো তো। মেয়েটার জ্বর, আর এই অবস্থায় তুমি ওকে কেন জোরাজুরি করছো বলো তো? নিবিড়, তুমি আর কোনো কথা বলো না। ও যা বলবে তাই কি করতে হবে? তোমার বিয়ে হয়েছে আজ, তোমার স্ত্রীকে তুমি সময় দেবে। আজ তোমাদের জন্য বিশেষ একটা দিন, সেখানে ওর পাগলামিগুলো তুমি কেন প্রশ্রয় দিবে বলো তো? মেঘলা, অনেক হয়েছে, এবার তুমি চুপচাপ এখান থেকে যাবে। আম্মু, আমি যাবো না। নিবিড় ভাইয়ার কাছে না থাকলে আমার যে জ্বর ভালো হবে না আম্মু। রোমানিয়া বেগম মেঘলাকে বকুনি দিয়ে নিয়ে যেতে গেলে নিবিড় থামিয়ে দেয়। সেদিন কি হয়েছিল তুমি কি ভুলে গেছো ফুপিমা? মনে আছে সেই দিনও কিন্তু ওর গায়ে এমন ধুমধুম জ্বর ছিল। অফিসে ইম্পর্টেন্ট একটা মিটিং ছিল। তুমি আর ফুপা বলেছিলে তোমরা মেঘলাকে সামলে নিবে, আমার যার প্রয়োজন নেই। কিন্তু শেষ রাতে আমাকে ছুটতে হয়েছিল। তো জ্বর বেরিয়ে গিয়ে হোম ইনস্টলেট করার উপক্রম হয়েছিল, মনে পড়ে? কিন্তু আজকের মতো একটা দিন ওর এখানে আসা ঠিক হয় নাই বলো তো? ওহ কামান ফুপিমা, কি তখন থেকে আজ আজ করে চলছো বলো তো? বিশেষ দিন কি চলে গেল আর আসে না? বিয়ে করেছি বলে কি পরিবারের লোকজনদেরকে সময় দিব না? পরিবারের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করতে পারবো না বিয়ে করছি বলে? নিবিড়ের ক্ষুদ্র গম্ভীর গলার কথাগুলো শুনে রোমানিয়া বেগম আর কিছু বলার সাহস পেলেন না। নিবিড় পুনরায় মেঘলাকে শুয়ে দিয়ে একটা চাদর টেনে দেয় ওর উপর। লাবণ্য, তুমি কিছু মনে করো না মা। আসলে আমার মেয়েটা ছোট থেকেই নিবিড়ের উপর নির্ভরশীল। অসুস্থ হলেই ওর নিবিড় ভাইয়াকে পেলেই অসুস্থ হয়ে যায়। অনেকটা অক্সিজেনের মতো মনে করে ওর ভাইয়াকে। রোমানিয়া বেগমের কথাই চমকে ওঠে। চোখ থেকে গড়িয়ে আসা পানিটা আলতো হাতে মুছে নেয়। রোমানিয়া বেগম হাসি মুখে লাবণ্যর মাথায় হাত রেখে বলে, আমি জানি মা, আজকের রাতটা একটা মেয়ের জন্য কত স্বপ্ন দেখে মেয়েরা এই রাতটা নিয়ে। আমি জানি আমার মেয়ের জন্য তোমাদের অনেক অসুবিধা হচ্ছে। না না ফুপিমা, আমি কিছু মনে করিনি। জ্বর হয়েছে বলেই তো মেঘলা এখানে এসেছে ওর ভাইয়ের কাছে। আপনি চিন্তা করবেন না ফুপিয়া, আমার কোনো অসুবিধা হচ্ছে না, ও থাক এখানে। লাবণ্যর কথায় রোমানিয়া বেগম আশ্বস্ত হয়ে রুম থেকে চলে যান। লাবণ্য রুমের দরজা বন্ধ করে ওখানেই দাঁড়িয়ে থাকে। নিবিড় পরম যত্নে আতশোয়া হয়ে মেঘলার চুলে বিড়ি কেটে দিচ্ছে। লাবণ্য বেশ কয়েকক্ষণ নিবিড়ের দিকে তাকিয়ে থাকে। লাবণ্য আশা করেছিল নিবিড় হয়তো ওকে পাশে এসে বসতে বলবে, কিন্তু তার কোনো লক্ষণ না পেয়ে লাবণ্য বিছানার কাছে এগিয়ে আসে।
জড়তা কাটিয়ে লাবণ্য কি বলবে বুঝতে না পেরে মুখ ফসকে বলে ওঠে। জ্বরটা কি কমেছে একটু? ব্যাস, লাবণ্যর এতটুকু কথাতেই যেন নিবিড়ের কান মাথা গরম হয়ে যায়। লাবণ্য যে ওর সদ্য বিয়ে করা স্ত্রী তাও ভুলে যায়। দাঁতে দাঁত চেপে ঝাঁঝিয়ে ওঠে। সঙ্গে সঙ্গে ওষুধ খেলে জ্বর কমে যায়। ম্যাজিক নাকি ইরিট? নিবিড়ের এমন ব্যবহারে কষ্ট ও লজ্জায় মাথা নিচু করে নেয়। নিবিড় মেঘলার মুখের দিকে তাকিয়ে লাইট অফ করে দেয়। লাবণ্য কি করবে বুঝে উঠতে পারে না। কিছু জিজ্ঞাসা করলে আবার যদি নিবিড় রেগে যায়, সে ভয়ে লাবণ্য ওখান থেকে সরে ব্যালকনিতে চলে আসে। আজকের রাতটা যে ওর জীবনে এমনভাবে কাটবে তা হয়তো ও স্বপ্নেও ভাবেনি। আজ পারিবারিকভাবে নিবিড় আর লাবণ্যর বিয়েটা হয়। আর সব মেয়েদের মতোই অনেক স্বপ্ন ও আশা নিয়ে ফুলে সাজানো বিছানায় বসেছিল স্বামী নামক মানুষটাকে চেনা জানা, তাকে বোঝা, তার পছন্দ অপছন্দ জানা। দুরু দুরু বুকে বিছানায় বসে অপেক্ষা করেছিল লাবণ্য। দরজায় খট করে আওয়াজ পেতেই মনের মধ্যে একটা ভালো লাগা কাজ করে। নিবিড়কে কাছে এগিয়ে আসতে দেখেও বিছানা থেকে নেমে দাঁড়ায়। সালাম জানালে নিবিড়ও তার প্রতি উত্তর করে মুচকি হাসে। লাবণ্যকে বিছানায় বসিয়ে ওর আঙ্গুলে আংটি পরিয়ে দেয়। মৃদু হেসে নিবিড় প্রশ্ন করে, পছন্দ হয়েছে? জি। মুখ নিচু করেই উত্তর করে লাবণ্য। বেশ কিছুক্ষণ নীরবতা দেখে লাবণ্য মুখ তুলে অবাক হয়। নিবিড় ওর কাছে নেই, কোথায় গেল ভেবে চারপাশে চোখ বুলাতে থাকে লাবণ্য। তারপর নিবিড়কে ড্রেস চেঞ্জ করে ওয়াশরুম থেকে বের হতে দেখে। ওভাবে বসে না থেকে আটা ময়দা মাখা মুখটা ধুয়ে ফ্রেশ হয়ে এসো, আর এইসব বাড়ি গহনা শাড়ি চেঞ্জ করে আসো। কিভাবে যে পরে আছো, সিরিয়াসলি তোমায় দেখে তো আমি নিজেই হাঁপিয়ে উঠছি। নিবিড়ের এমন কথায় লাবণ্য হাসবে নাকি কাঁদবে। নিবিড় ল্যাপটপ নিয়ে সোফায় বসে পড়ে। লাবণ্য নিবিড়ের কাজ দেখে কিছুটা অবাক হয়ে যায়। কি হলো, যেতে বলছি তো। নিবিড়ের মৃদু ধমকে লাবণ্য তৎক্ষণাৎ বিছানা থেকে নেমে দাঁড়ায়। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে গহনা খুলতে থাকে। ঠিক সেই সময় দরজায় নক পড়ে। নিবিড় লাবণ্য দুজনেই দরজার দিকে তাকায়। এরপর ৩-৪ বার দরজা ধাক্কা দিলে লাবণ্যই গিয়ে দরজা খুলে। আর তারপর লাবণ্য ভিতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। বিয়ের এই রাতটা নিয়ে ওর যে অনেক স্বপ্ন ছিল। ভেবেছিল আজ রাতে ও স্বামীর কাঁধে মাথা রেখে চাঁদ দেখবে, জ্যোৎস্না বিলাস করবে। কিন্তু তার হলো কই, তার জায়গায় বারান্দায় রাত কাটাতে হচ্ছে। আচ্ছা, নিবিড় চাইলেই তো লাবণ্যকে ওর পাশে বসতে বলতে পারত। লাবণ্যর প্রশ্নে তো হাসি মুখেও বলতে পারতো, এক্ষুনি কি জ্বর কমে গো, তুমি কপালে হাত ছুঁয়ে দেখো। প্রথম রাতেই এত চড়া মেজাজে কথা বলাটা যে লাবণ্যর মন খারাপের কারণ। আচ্ছা, মানুষটাই কি এমন ভীষণ বদরাগী, রুক্ষ স্বভাবের? লাবণ্যর মনের অজান্তেই চোখের কার্নিশ পেয়ে 1-2 ফোঁটা নোনা পানি গড়িয়ে আসে। চোখে ঠান্ডার তরল জাতীয় কিছু জিনিস পড়ায় কেঁপে ওঠে লাবণ্য। ধরফরিয়ে উঠে বসে নিবিড়কে চোখের সামনে দেখে। নিবিড় মুচকে হেসে লাবণ্যর পাশে বসে। সুপ্রভাত লাবণ্যময়ী। জি শুভ্র। লাবণ্য বলতে গিয়েও থেমে যায়, কারণ নিবিড় ওর পাশ থেকে উঠে গেল। তারপর হাতে 2 কাপ কফি নিয়ে এসে ধরিয়ে দেয়। লাবণ্য বেশ অবাক হয়। আই এম সরি। আই নো কাল তোমার সাথে অনেকটা রোডলি বিহেভ করেছি। আমার একদম উচিত হয়নি। অ্যাকচুয়ালি আমার এমনিতেই অনেক কাজের প্রেশার ছিল। কাল আমি বাধ্য হয়ে ল্যাপটপ নিয়ে বসছিলাম, কিন্তু মেঘলার জ্বরের জন্য আমি কাজটা করতে পারলাম না। মেয়েটা আমাকে ছাড়া কিছুই বোঝে না। তারপর অসুস্থ থাকলে তো কোনো কথাই নেই। ফুপিমার এভাবে কথা বলা সব কিছুতেই আমার বিরক্ত লাগছিল। তাই জন্য তোমাদের উপর একটু চিৎকার করে ফেলেছিলাম, সরি। নিবিড় লাবণ্যকে বুকে জড়িয়ে নিয়ে কথাগুলো বলাতে কাল রাতের সমস্ত কষ্টগুলো যেন এক নিমিষেই মিলিয়ে গেল। লাবণ্যর মুখে প্রশান্তির হাসি। রুম থাকতে বেলকনিতে আসলে কেন? সোফায় শুয়ে পড়তে পারতে। না করে বেলকনিতে ফ্লোরে এসে শুলে কেন? তোমায় ডেকেছি অনেকবার, তুমি তো নিজের খেয়ালেই মত্ত ছিলে। আমি কাছে এসেও তোমাকে ডাকতে পারলাম না, কারণ মেঘলা শক্ত করে জড়িয়েছিল আমায়। তাই তো আসতে পারলাম না তোমার কাছে। তুমি তো কাল রাতে ফ্রেশও হওনি মনে হয়। যাও ফ্রেশ হয়ে এসো। মেঘলা কেমন আছে? জ্বরটা কেটে গিয়েছে, এখন ঘুমাচ্ছে। নিবিড় উঠে চলে গেলে লাবণ্য গুটি গুটি পায়ে রুমের মধ্যে আসে। মেঘলাকে এক পলক দেখে ওয়াশরুমে চলে যায়। গোসল সেরে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আশ্রে নেয়। হালকা গহনা পরে চোখে কাজল লাগিয়ে নেয়। নিবিড় ভাইয়া, নিবিড় ভাইয়া। মেঘলার ডাকে লাবণ্য এগিয়ে গিয়ে ওর পাশে বসে। কপালে হাত ছুঁয়ে মেঘলাকে ডাকে।
মেঘলা চোখ খুলে লাবণ্যকে দেখে চারপাশ তাকিয়ে দেখে উঠে বসতে যায়। লাবণ্য ওকে ধরে সাবধানে তুলে বসিয়ে দেয়। জ্বর তো নেই একদম। কেমন লাগছে তোমার শরীর এখন? নিবিড় ভাইয়া কোথায় তুমি? তোমার ভাইয়া তো নিচে চলে গেছে, আমি কি ডাকবো? না, আম সরি। কাল আমার জন্য তোমার অনেক সমস্যা হয়েছে, তাই না গো? আমার আসা উচিত হয়নি, কিন্তু মেঘলা, তুমি অসুস্থ, তোমাকে দেখে রাখা উচিত থাকে। আর এইভাবে বলছো কেন তোমরা সবাই? আমি কিছু মনে করিনি। তুমি না যেমন মিষ্টি দেখতে, ঠিক তেমনই তোমার মিষ্টি ব্যবহার। মেঘলার কথা শুনে লাবণ্য হেসে ফেলে। মেঘলা লাবণ্যর দিকে হাত বাড়িয়ে দেয়। আচ্ছা চলো, আমরা নিচে যাই। ব্রেকফাস্ট টেবিলে তোমার জন্য সবাই অপেক্ষা করছে, চলো। মেঘলা নিচে আসলে মেঘলার কাছে নিবিড়ের মা শিউলি বেগম মেঘলাকে আসতে দেখে চেয়ারে বসিয়ে দেয়। মেঘমা, তুই উঠে আসলি কেন? আমি তো এক্ষুনি তোর খাবার নিয়ে যাচ্ছিলাম। আমি তো তোর জ্বরের কথা শুনে ভয় পেয়ে গিয়েছিলাম। ব্যস্ত ছিলি, কোথা থেকে জ্বরটা বাঁধিয়ে বসলি বলতো? উফ মামি, রিল্যাক্স। আমি এখন একদম ঠিক আছি। আমার জ্বর তো জানো একদিনেই ভালো হয়ে যায়। আমাকে নিয়ে ব্যস্ত হইও না তো। আচ্ছা তোমরা কেউ নতুন বউকে তো দেখো। কাল নিশ্চয়ই ঠিক মতো ঘুম হয়নি মা তোমার। রুমানিয়া বেগম লাবণ্যের মাথায় হাত রাখে। লাবণ্য হাসি মুখে কিছু বলতে গেলেই শিউলি বেগম বলে ওঠে, ঘুমানোর জন্য দিনরাত অনেক পড়ে আছে। এখন আমার সাথে রান্নাঘরে আসো তো দেখি। এই বাড়ির নিয়ম, নতুন বউ বিয়ের পরের দিন রান্না করে খাওয়াবে, এবং আজ থেকেই রান্নাঘরের দায়িত্ব পালন করতে হবে তোমাকে। কাল থেকে ভোর 5টায় উঠে পড়বে। কে কি খাবে আমি সব আজ বলে দিচ্ছি। চলো তো এখন। আচ্ছা, এই নিয়মগুলো কিছুদিন পর পালন করলেও তো হতো। কেন নিয়ম চেঞ্জ হবে? আমাকেও তো বিয়ের পরদিন থেকে রান্নাঘরের দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়েছিল। কই সেদিন তো কিছু বলনি, তাহলে আজ কেন? শাশুড়ি মা মারা যাওয়ার পর এই বাড়ির দায়িত্ব আমার হাতে দিয়ে গেছেন। এই বাড়ির কর্ত্রী আমি, তাই আমি যা বলবো তাই হবে। আতিক সাহেব স্ত্রীর কড়া গলায় বলা কথাগুলো শুনে চুপ করে যায়। শিউলি বেগম আরও একবার বুঝিয়ে দেন এই মেয়ে তার পছন্দ না। এই মেয়েকে ছেলের বউ হিসেবে মেনে নিতে পারছেন না। ভালো রান্না করেছে বলে কি ওকে মাথায় তুলে নিয়ে নাচতে হবে? 21 বছরের ধিঙ্গি মেয়ে একটা, বাচ্চা মেয়ে তো আর নয় যে রান্না করে অসাধ্য সাধন করে ফেলেছে। এসব ন্যাকামো তোমরা করতে পারো, বউ হয়ে এসেছে যখন সব কাজ ওকেই করতে হবে। লাবণ্য রান্না করা খাবার খেয়ে সবাই যখন প্রশংসায় পঞ্চমুখ, শিউলি বেগম খাবার মুখে দিয়েই মুখ গোমরা করে রইলেন। আতিক সাহেব রুমানিয়া বেগম লাবণ্যকে ভালো রান্না করার জন্য অনেক প্রশংসা করছিল। শিউলি বেগম রাগে ফেটে পড়ছিলেন। এই মেয়েকে তিনি সহ্য করতে পারছেন না। ভাবি, মেয়েটাকে এভাবে কষ্ট দিয়ে কথা বললো না। কষ্ট দিয়ে কথা আমি কি বললাম? আমার তো কোনো কথাই বলা যাবে না দেখছি। আচ্ছা, আমার অন্যায় হয়েছে, আমি আর কিছু বলবো না। ভাইয়া, ভাবির হঠাৎ করে রাগের কারণটা বুঝতে পারলে? কাল সবেমাত্র মেয়েটা এই বাড়িতে এসেছে, আজ মেয়েটার বউ ভাত। অন্তত আজকের দিনটাতে মেয়েটার সাথে এমন আচরণ না করতেও পারতো। আমি আর কি বলবো বলো তো। যাই হোক, সন্ধ্যার অনুষ্ঠানের জন্য সব কিছু দেখ ঠিকঠাক হচ্ছে কিনা। লাবণ্য আটকানোর চেষ্টা করলেও শিউলি বেগম রাগ দেখিয়ে উঠে চলে যান। লাবণ্য বেশ অনেকক্ষণ হলো ফুপিয়ে কেঁদে চলেছে। ডান হাতে 5 আঙ্গুলের দাগ বসে অনেকটাই লাল হয়ে গেছে। হাতটা দড়ি নিয়ে মাঝে মাঝে ব্যথায় কুঁকড়ে উঠছে। বিয়ের দ্বিতীয় দিনে ও বুঝে যায় সংসার জীবন ওর কাছে সহজ সরল হবে না। প্রতি পদে পদে ওকে পরীক্ষা দিতে হবে। আজ সন্ধ্যার অনুষ্ঠানে লাবণ্য নিজের মা বাবা, চাচা চাচি, বোন, ভাইয়া ও ভাবিকে পেয়ে ভীষণ খুশি হয়। লাবণ্যের শাশুড়ি মাও বেশ হাসি খুশি। লাবণ্যর পরিবারের সাথে বেশি এসে কথা বলছিলেন, যা দেখে আজ সকালে করা ব্যবহারে যে কষ্টটা লাবণ্য পেয়েছিল তা যেন নিমিষেই হারিয়ে গেল। বুঝতে পারলো শাশুড়ি নামক মানুষটা গম্ভীর প্রকৃতির হলেও বেশ ভালো। লাবণ্যের মুখেও হাসি ফুটে ওঠে। বাবা মা চলে যাওয়ার সময় লাবণ্য জড়িয়ে খুব কাঁদল। সবাই সান্ত্বনা দিয়ে চলে গেল। লাবণ্য ওদের সাথে যাবে বলেছিল, কিন্তু নিবিড়ের সম্মতি না পেয়ে আর কিছু বলে না। লাবণ্যের মতে সবকিছু ভালোভাবে মিটে গেলেও ওর জন্য যে কি আছে তা ওর ভাবনার বাইরে। বিছানায় বসে নিবিড়ের জন্য অপেক্ষা করছিল। সশব্দে দরজা বন্ধ হওয়ার আওয়াজ পেতেই সেদিকে তাকিয়ে দেখে নিবিড় বেশ রেগে ওর দিকে এগিয়ে আসছে। লাবণ্য কিছু বুঝো বলে ওঠার আগেই নিবিড় ওর হাতটা পিছনে মুচড়িয়ে ধরে। ঘটনার আকস্মিকতায় লাবণ্য চিৎকার করে ওঠে, যার কারণে নিবিড়ের গায়ের সমস্ত শক্তি দিয়ে লাবণ্যর হাতটা আরও জোরে চেপে ধরে। লাবণ্য কেঁদে ফেলে শব্দ করে, কি করছেন? আমার ব্যথা করছে তো। 2 দিন হলো বিয়ে করে আসতে না আসতেই ক্রিটিক্যাল বইদের মতো কুটকাসালি শুরু করে দিয়েছিস। এখন থেকে
শ্বশুরবাড়ির নিন্দা করা শুরু করে দিয়েছিস। নিবিড়ের রাগ মেশানো গম্ভীর কণ্ঠের কথা শুনে মাথা ঘুরতে থাকে। ঘটনার কিছুই তো বুঝতে পারছে না ও। কুটকাচালি কি, আরও কি করেছে? শাশুড়ি খুব খারাপ তাই না রে? ভেবেছিলে পায়ের উপর পা তুলে বসে খাবি, কিন্তু তার হলো না বল। আজ দুটো রান্না করেছিস বলে এত কষ্ট হয়েছে, যে তোর বাপের বাড়িতেও সেটা জানাচ্ছিস। নিবিড়ের হুঙ্কারে কেঁপে ওঠে লাবণ্য। এতক্ষণে বোধগম্য হয় ব্যাপারটা। সবাই যখন গল্প কথায় মশগুল, তখন লাবণ্যর ভাবি রুকসান এসে ওর সাথে আলাদাভাবে কথা বলে। লাবণ্যকে জানতে চায় ওর কোনো সমস্যা হচ্ছে কিনা, বাড়ির মানুষগুলো কেমন। লাবণ্য হাসি মুখে ওর ভাবি রুকসারকে জানায় এখানে সবাই খুব ভালো। ও অনেক উৎফুল্ল হয়ে জানায় যে ও আজ সবাইকে রান্না করে খাইয়েছে। সবাই ওর হাতে রান্না করা খাবার খেয়ে ভালো বলেছে। রুকসারা হাসি মুখে লাবণ্যর গালে হাত রেখে প্রতি উত্তর করে বলে, তাহলে তো বেশ ভালোই রে। আমার ননদিনে তো দেখছি পাকা গিনি হয়ে উঠেছে। কিন্তু লাবণ্য বিয়ের পরের দিনই রান্না করতে দিল? হাজার হোক, তুই তো নতুন বউ। লাবণ্য হাসি মুখে বলে, আসলে ভাবির শাশুড়ি মা রান্না করতে পাঠিয়েছিলেন, উনি আমাকে রান্নাঘরে দায়িত্ব দিয়েছেন। রুকসারা লাবণ্যর কপালে চুমু দিয়ে হাসছে। এটা খুব ভালো ব্যাপার তো, সবার মন জয় করে চলেছিস। আমি জানি তুই পারবি। ব্যাস, লাবণ্য আর রোকসার এতটুকুরই কথা হয়। কিন্তু ওই যে যাকে না সহ্য করতে পারা যায়, তার একটা কথার শব্দ শুনলেই গা জ্বলে যায়। লাবণ্য যখন কথাগুলো বলছিল তার পাশ দিয়েই শিউলি বেগম যাচ্ছিলেন, কিন্তু ওরা তা খেয়াল করেনি। নিশ্চয়ই উনি ছেলেকে বলেছেন, তাই তো নিবিড়ের এমন আচরণ। নিবিড়ের কাছ থেকে নিজের হাতটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু নিবিড় এতটাই শক্তভাবে ধরে আছে যে লাবণ্য হাতটা নাড়াতেই পারছে না। উল্টে যন্ত্রণা ক্রমশ বেড়েই চলেছে। আমি কিছু শুনতে চাইছি না, যা আমার কানে এসেছে। তুই যা করেছিস খবরদার তুই আর এক কাজ করবি না, তাহলে কিন্তু তোর অবস্থা খুব খারাপ হয়ে যাবে। লাবণ্যকে এক প্রকার শাসিয়ে ওর হাতটা ছেড়ে দেয় নিবিড়। লাবণ্য নিজের হাতটা ধরে বিছানায় শুয়ে কাঁদতে থাকে। আপনি বিশ্বাস করুন, আমি এমন কোনো কাজই করিনি। আমি এবারে নিন্দা করিনি আপনার মা সম্পর্কে। আমার শাশুড়ি মা হলেও উনি আমার নিজের মায়ের মতো। আমি ওনার সম্পর্কে কাউকে খারাপ কথা বলিনি। আমি তো শুধু ভাবিকে বলেছিলাম আমি আজ আপনাদের সবাইকে রান্না করে খাইয়েছি, ছোট বড় কোনো কথাই বলিনি। নিবিড় থমকে ওঠে। এই শোনো, তোমাদের মেয়েলি ব্যাপার, আমার কোনো ইন্টারেস্ট নাই। আমি শুধু একটু কি বলবো, আমার মাকে যেন দ্বিতীয়বার অপমান না করো, তাহলে কিন্তু তোমার অবস্থা অনেক খারাপ হয়ে যাবে। লাবণ্য আর কিছু বলে না। ও আবারও বুঝে যায় এ বাড়িতে থাকতে হলে ওকে অনেক বাধা বিপত্তির মুখে পড়তে হবে। বর্তমান লাবণ্য বিছানায় জড়সড় হয়ে শুয়ে এক নাগারে ফুপিয়ে চলেছে, যা ওই সোফায় ল্যাপটপ নিয়ে বসে থাকা নিবিড়ের বিরক্তির কারণ হচ্ছে। নিবিড় ল্যাপটপ থেকে মুখ তুলে এক দৃষ্টিতে লাবণ্যর দিকে তাকিয়ে আছে রাগে অগ্নিশর্মা হয়ে। লাবণ্যকে কিছু বলতে যাওয়ার আগেই ওদের দরজায় ঠকঠক করে 3টে টোকা পড়ে। নিবিড় ভাইয়া আসবো, তোমার কফি নিয়ে এসেছি। দরজার উপাস থেকে মেঘলার কথা শুনে নিবিড় একবার লাবণ্যর দিকে তাকায়। লাবণ্য চোখের পানি মুছে শাড়ির আঁচলটা পিঠে ভালো করে জড়িয়ে উঠে বসে। নিবিড় ভেবেছিল লাবণ্য হয়তো দরজা খুলবে, কিন্তু লাবণ্যর কোনো নড়াচড়া না দেখে নিবিড় নিজেই উঠে গিয়ে দরজা খুলে দেয়। তুমি সত্যিই কাজ করছো এখনো পর্যন্ত? মামি বললো তোমার রুমে কফি দিয়ে যেতে। আমি তো মামিকে স্পষ্ট জানিয়ে দিলাম তুমি ঘুমিয়ে গেছো, কিন্তু এসে দেখলাম সত্যিই। নিবিড় মুচকি হেসে কফিটা হাতে নিয়ে সোফায় বসে পড়ে। মেঘলাও তার পিছু পিছু এসে পাশে বসে। নিজের হাত ঘড়িটা দেখে মেঘলা বলে, 1টা বাজতে চললো আর তুমি এখনো কাজ করে চলেছ। কিন্তু পাগলি, আর 3 দিন পর অফিসে যে 3টা বড় বড় মিটিং আছে 1 কোটি টাকার, বুঝলি? তার আগে এই প্রজেক্টটা কমপ্লিট করতে হবে, তা না হলে পুরো লস। নিবিড় ভাইয়া, তুমি কাজটা তো আমাকেও বুঝিয়ে দিতে পারো, তাহলে তোমাকে রাত জাগতে হবে না, আমি করে দেব। সময় হোক, তোকেই তো আমি দায়িত্ব দিব সব কিছু। এবার চলো ঘুমাতে যাও, আর এগুলো সকালে করে নেবে। 3 দিন অনেক দেরি। মেঘলা কি মনে করে পিছনে তাকিয়ে দাঁতে জিভ কেটে ফেলে। কপালে হাত দিয়ে উঠে দাঁড়ায়। লাবণ্যের কাছে এগিয়ে আসে। তুমিও এখনো জেগে আছো? ও গড, আচ্ছা তুমি কি বলো তো, তোমার বস সারা রাত ধরে কাজ করছে, তুমি কিছু বলতে পারছো না? মেঘলার এমন কথা শুনে লাবণ্য একটু ঘাবড়ে যায়। লাবণ্য নিজের ঠোঁটজোড়া ভিজিয়ে ধরা গলায় বলে ওঠে, আমি কি বলবো? বাহ, কি বলবো মানে? ও তোমার স্বামী রাত জেগে কাজ করছে আর তুমি কিছু বলবে না? শরীর খারাপ করলে কিন্তু তোমাকে সেবা করতে হবে। মেঘলা খিলখিলিয়ে হেসে ওঠে।
লাবণ্য ঠোঁটের কোণে হাসি আনার চেষ্টা করে। মেঘলা লাবণ্যর মুখটা দু হাতে নিয়ে বলে, তোমার চোখ মুখের এমন অবস্থা কেন? তুমি কি কান্না করেছিলে? মেঘলার কথা শুনে অজান্তেই চোখের কোণ বেয়ে পানি গড়িয়ে আসে লাবণ্যর। ঠোঁটে ঠোঁট চেপে কান্নাটা আটকানোর চেষ্টা করে। ছোট থেকে ওর এই একটাই খারাপ অভ্যাস। ওর অধিক কষ্টের সময় কেউ যদি ওকে কান্নার কথা বলে তাহলে ও হাজার চেষ্টা করেও নিজের কান্না থামাতে পারে না। এখানেও তাই হলো। মেঘলার হাত ধরে ফুপিয়ে কেঁদে ওঠে। এ মা, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? মেঘলা লাবণ্যকে থামানোর চেষ্টা করছে। লাবণ্য মেঘলাকে জড়িয়ে কাঁদছে। এক সময় লাবণ্যের চোখ জ্বলে যায় নিবিড়ের দিকে। নিবিড়ের আগে চেহারা দেখে অনেক কষ্টে লাবণ্য নিজের কান্না আটকায়। মেঘলা লাবণ্যের চোখের পানি মোছাতে থাকে। ও বুঝেছি, নিশ্চয়ই তোমার বাড়ির লোকের কথা মনে পড়ছে, তোমার মা বাবার কথা মনে পড়ছে। তুমি কেঁদো না প্লিজ, আমরা তো সবাই আছি তোমার পাশে। মেঘলা লাবণ্যকে ছেড়ে নিবিড়ের কাছে এগিয়ে আসে। নিবিড়ের কাছ থেকে ল্যাপটপটা কেড়ে নিয়ে বন্ধ করে দেয়। নিবিড়ের হাত ধরে লাবণ্যর পাশে বসিয়ে দেয়। তোমার বউ কাঁদছে নিবিড় ভাইয়া, তুমি এক্ষুনি জড়িয়ে ধরো, কান্না থামাও। কাজ পরে করলেও তো হবে, নিজের বউকে ভালো রাখার চেষ্টা করো। নিজের বউকে ভালো রাখার দায়িত্ব নাও নিবিড় ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তুই যা চাইছিস তাই হবে। কোথায় হলো? বসেই তো আছো, জড়িয়ে ধরো। নিবিড় মৃদু হেসে লাবণ্যকে জড়িয়ে ধরে। মেঘলাকে হাসতে দেখে ছেড়ে দিয়ে দাঁড়িয়ে পড়ে। তুই খুশি তো? ভীষণ। এবার তোমরা নিজেদের মতো সময় কাটাও। আর হ্যাঁ, রাত জাগবে না কিন্তু, ঘুমিয়ে যাও। দুজনকে শুভরাত্রি। মেঘলা বেরিয়ে গেলে নিবিড় দরজাটা সশব্দে বন্ধ করে দেয়। লাবণ্য কেঁপে ওঠে, জড়সড় হয়ে বসে থাকার চেষ্টা করে। নিবিড় ওর দিকে তাকিয়ে থেকে তাচ্ছিল্য করে বলে, যত সব নাটক। লাবণ্য নিবিড়ের দিকে তাকিয়ে থাকে। নিবিড় কফির কাপটা হাতে নিয়ে চুমুক দেয়। ধ্যাত, কফিটাই ঠান্ডা হয়ে গেল। নিবিড় প্রকুচকে থাকা গম্ভীর মুখটা দেখে লাবণ্য বুকে অদম্য সাহস নিয়ে বলে ওঠে, আমি কফিটা গরম করে আনবো? কথাটা বলেই মুখ নিচু করে নেয় লাবণ্য। নিবিড় এক প্রকার ঝাঁঝিয়ে প্রতি উত্তর করে, থাক, আর কোনো প্রয়োজন নাই, আমি ঠান্ডা কফি খেতে পারবো। লাবণ্য আর কিছু না বলে চুপচাপ বিছানার এক কোণে বসে পড়ে। নিবিড় কফিটা শেষ করে লাইট অফ করে বিছানার এক পাশে শুয়ে পড়ে। লাবণ্য বেডসাইড টেবিলে থাকা নাইট ল্যাম্পটা জ্বালিয়ে নেয়। নিবিড়ের দিকে তাকিয়ে চোখের পানি ফেলছে। মূলত মানুষটাকে বোঝার চেষ্টা করছে। আজ যে আচরণটা ওর সাথে করলো তারপর কি মনে হয় মানুষের সাথে মানিয়ে চলতে পারবে? স্বামী নামক মানুষটা কি ওকে বুঝবে আদেও? আশা থেকে একবারও তো ভালো করে কথা বলেনি। আজ সারাদিনে তো একবারও কথা বলেনি লাবণ্যর সাথে। লাবণ্যর আশেপাশেও আসেনি। সুন্দর অনুষ্ঠানে নিবিড় বন্ধুদের সাথে ব্যস্ত ছিল মেহমানদের নিয়ে। অনেক আশা নিয়ে বসেছিল আজ রাতেও। লাবণ্য মনে করেছিল আজ হয়তো নিবিড় ওর সাথে গল্প করতে বসবে, হয়তো ওর রান্নার তারিফ করবে। তখন লাবণ্য জেনে নেবে নিবিড়ের পছন্দের খাবারগুলো। কিন্তু আশার আলোটা হয়তো নিভে গেল আজকে নিবিড়ের রণমূর্তি দেখার পর। নতুন মানুষের সাথে এমন আচরণ করতে পারে কেউ? লাবণ্যর মনের ভিতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। সকালে চোখ খুলে তাকিয়ে পাশে নিবিড়কে দেখতে পায় না লাবণ্য। বেডে হেলান দিয়ে থাকার জন্য ঘাড়টায় ব্যথা অনুভব করছে লাবণ্য। ও আড়মোড়া দিয়ে বিছানা ছেড়ে উঠে বসে। ডান হাতে দাগটা এখনো দগদগে লাল হয়ে আছে। অতিরিক্ত কান্নার কারণে চোখে ভীষণ জ্বালা করছে। মাথাটাও বেশ ভারী হয়ে আছে। দু হাতে চোখটা কষলে নিয়ে ওয়াশরুমের দিকে এগিয়ে যায়। ট্যাপ ছেড়ে দিয়ে তার তলায় দাঁড়িয়ে পড়ে। বেশ কিছুক্ষণ পর বেরিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে তৈরি করে নিজেকে। পরিপাটি করে শাড়িটা পরে নেয়। ভাগ্যিস ভাবির জোড়াজুড়িতে শাড়ি পরা শিখেছিল, তা না হলে এ বাড়িতে কী যে অবস্থা হতো। নিজেকে প্রস্তুত করে সব কিছুর জন্য। না জানি আজ ওর কপালে কী আছে। গুটি গুটি পায়ে নিচে নেমে আসে লাবণ্য রোমানিয়া বেগমদের ব্যাগপত্র দেখে এগিয়ে আসে মাথায় কাপড় দিয়ে। আতিক সাহেব লাবণ্যকে দেখে হাসি মুখে বলে ওঠে, লাবণ্য মা, এদিকে আয়। রোমানিয়া বেগম হাসি মুখে লাবণ্যর মাথায় হাত রেখে বলে, সাবধানে থাকবে মা, আমরা এবার আসি। আপনারা চলে যাচ্ছেন? হ্যাঁ গো মা, আমার অফিসে জরুরি কাজ আছে। নিবিড়ের ফুপা সাগর সাহেব কথাগুলো বলে মুচকি হাসলেন। নিবিড়ের সাথে চলে যাও আমাদের বাড়িতে, বুঝলে মা? সেখানে গিয়ে সবাই মিলে আড্ডা দেওয়া যাবে ভালো করে, কি বলো? সাগর সাহেব মুচকি হাসি দিয়ে লাবণ্যকে কথাগুলো বলে। লাবণ্য হাসি মুখে কথাগুলো বলে। চোখ চলে যায় ওপাশে থাকা নিবিড় আর মেঘলাকে দেখে। দুজনেই বেশ হাসি খুশি। হঠাৎ নিবিড়ের সাথে চোখাচোখি হতেই চোখ সরিয়ে নেয়। মেঘলা দ্রুত লাবণ্যর কাছে চলে আসে। লাবণ্য মেঘলার কথায় হেসে ফেলে। মেঘলার গালে হাত দিয়ে বলে। লাবণ্য মেঘলার কথা শুনে একরকম থম মেরে যায়। কিছুক্ষণের জন্য সবাই চুপ হয়ে যায়। তারপর মেঘলা
অট্ট হাসিতে ফেটে পড়ে। সবাই হেসে ওঠে। লাবণ্য মুচকি হাসি দিয়ে মাথা নাড়ায়। তবুও মেঘলার কথাগুলো শুনে লাবণ্যর বুকের ভিতরটা যেন বিনা কারণে মুচড়ে ওঠে। রান্নাঘরের জানালার গ্রিল ধরে বাইরে তাকিয়ে আছে লাবণ্য। চোখের অবাধ্য অশ্রুকণাগুলো বয়েই চলেছে অনবরত। স্বামী নামক মানুষটার সাথে যে এখনো কোনো বনিবানাই হলো না, তো ভালো করে কথাও তো বলছে না মানুষটা। তাহলে কি অচেনাই রয়ে যাবে স্বামী নামক মানুষটা? সবার সাথেই হাসি খুশি, অথচ তার বেলাতেই একরাশ বিরক্তি। বলি, বাইরে তাকিয়ে লোকজন দেখলে কি আমাদের খাওয়ার ব্যবস্থা হয়ে যাবে? আচমকা শাশুড়ির বাজ খাই গলা শুনে লাবণ্য সামনে তাকায়। শাড়ির আঁচলে চোখের জলটা মুছে নিয়ে মুখে হাসি আনার চেষ্টা করে। কি রান্না করব বুঝতে পারছি না মা। আমি আপনার কাছেই তো যাচ্ছিলাম, রান্না কি করব যদি জানাতেন। রান্নাঘরের দায়িত্ব যেমন নিয়েছো, তেমন কি রান্না করে আমাদের খেতে দেবে সেটা তুমিই ঠিক করো। শিউলি বেগম কথাগুলো বলেই দ্রুত ওখান থেকে বেরিয়ে যান। লাবণ্য একটা দীর্ঘশ্বাস ফেলে রান্নার কাজে লেগে পড়ে। মা, আসতে পারি? শিউলি বেগমের সম্মতি পেয়ে ওনার রুমে আসে লাবণ্য। শিউলি বেগমের একবার মুখ পানি চেয়ে মাথা নিচু করে ফেলে লাবণ্য। আসলে কাল রাতে নিবিড়ের বলা কথাগুলোয় বেশ অস্বস্তি হচ্ছে লাবণ্যর। নতুন সম্পর্কটাকে মজবুত করতে চাইছে। স্বামী শাশুড়ি প্রত্যেকটা মানুষকে আপন করতে চাইছে, সুখী সংসার করতে চাইছে। তাই তো কোনো ভুল বোঝাবুঝির সম্পর্কের শুরুতেই রাখতে চাইছে না। জড়তা কাটিয়ে বলে ওঠে, মা, আমাকে মাফ করবেন। শিউলি বেগম ভ্রুযুগল কুকড়ে লাবণ্যর দিকে তাকিয়ে আছে। লাবণ্য হাসি মুখে বলে, মা, কাল আপনাদের কোথাও ভুল হয়েছে। আমি আপনাদের নামে আমার বাপের বাড়িতে নিন্দা করিনি। আমি শুধু এটুকু বলেছি, আপনি আমাকে রান্নাঘরের দায়িত্ব দিয়েছেন, যা শুনে আমার ভাবি ভীষণ খুশিও হয়েছে। আপনাদের মন জয় করার চলার কথাও বলেছে। আপনারা দয়া করে আমাকে ভুল বুঝবেন না। আমি আপনাদের বাড়ির বউ, নিন্দা করলে সেটা আমারই খারাপ লাগবে। শিউলি বেগম চোখ মুখ শক্ত করে বসে রইলেন। মন চাইছে এই মেয়ের গালে এক্ষুনি কষিয়ে 3-4টা থাপ্পড় মারতে, কিন্তু মনের রাগটা দমন করলেন। তার ছেলে আসার জন্য অপেক্ষায় রইলেন। দুপুর গড়িয়ে বিকেল। লাবণ্যর এখনো খাওয়া হয়নি। অবশ্য খাওয়া হয়নি বলা ভুল, ওকে খেতে দেওয়া হয়নি। শিউলি বেগম নিজের খাবার শেষ করে বাকি খাবারটুকুতে হাত মুখ ধোয়া পানি ঢেলে দিয়েছে। লাবণ্য ছলছল চোখে শিউলি বেগমকে করুণ স্বরে বলল, আমার যে সকাল থেকে খাওয়া হয়নি মা, আমি খাবারে পানি ঢেলে দিলেন। শিউলি বেগম তাচ্ছিল্য করে বলে ফেলেন, তুমি যে আছো আমার তার খেয়াল নেই। বিকেলে 1 কাপ চা নিয়ে আতিক সাহেবের স্টাডি রুমের দিকে গেলেন লাবণ্য। লাবণ্যকে দেখে ওর শ্বশুর মশাই হাসি মুখে ওকে চেয়ারে বসালেন। বাবা, আপনার জন্য চা এনেছি। মা, তোমার এখানে কোনো অসুবিধা হচ্ছে না তো মা? নিবিড় তোমার সাথে ভালো ব্যবহার করছে তো? শ্বশুর মশাইয়ের করা প্রশ্নে কি উত্তর দিবে বুঝে উঠতে পারছে না লাবণ্য। কাল রাতে নিবিড়ের করা ব্যবহার যে খুব কষ্ট দিয়েছে ওকে, আর শাশুড়ি মাও তো ওর সাথে আজকে যে ব্যবহার করেছে তা যে খুব কষ্টকর। তবুও মুখে জোর করে হাসি টেনে এনে উত্তর করে, হ্যাঁ হ্যাঁ বাবা, উনি খুব ভালো, আর আমার এখানে কোনো অসুবিধা হচ্ছে না। আতিক সাহেব সবটাই জানেন। লাবণ্য যে মিথ্যা বলছে তা উনি বেশ ভালোর মতোই বুঝতে পারছেন। তাই লাবণ্যর মাথায় হাত বুলিয়ে বলে, সংসারটা যুদ্ধের ময়দান মা। এখানে টিকে থাকতে গেলে তোমাকেও যুদ্ধ করতে হবে। ধৈর্য হারালে চলবে না, তোমাকে জিতে দেখাতে হবে। শ্বশুর মশাইয়ের কথার সম্পূর্ণ অর্থ লাবণ্য বুঝতে না পারলেও তবুও মনে অনেকটা সাহস পেল। শিউলি বেগম কিছুতেই শান্তি পাচ্ছেন না যতক্ষণ না ছেলে আসছে। নিবিড়কে দেখে মনটা ওনার উৎফুল্ল হয়ে যায়। নিবিড়কে রুমে আসতে দেখে শোয়া থেকে উঠে বসে লাবণ্য। নিবিড়কে পানি দেওয়ার জন্য পা বাড়িয়ে নিচে নামতে গেলে নিবিড় ওর সামনে সশব্দে দরজাটা বন্ধ করে দেয়। লাবণ্য কেঁপে ওঠে। আপনার জন্য পানি এনে দিয়ে যাচ্ছি, দরজাটা খুলে দিন প্লিজ। নিবিড় নিজের রাগটা আর কন্ট্রোল করতে পারল না। গায়ে সর্বশক্তি দিয়ে লাবণ্যর গালে থাপ্পড় মারে। লাবণ্য টাল সামলাতে না পেরে হুড়মুড়িয়ে মেঝেতে মুখ থুবড়ে পড়ে। ঠোঁটের কোণ বেয়ে তরল কিছু গড়িয়ে আসায় ওখানে হাত ছুঁয়ে দেয় লাবণ্য। নিবিড় লাবণ্য চুলের মুঠি ধরে লাবণ্যর গাল দুটো চেপে ধরে। লাবণ্য ব্যথায় কুঁকড়ে যায়। আমি তোকে স্পষ্ট জানিয়ে দিয়েছিলাম, আমি যেন দ্বিতীয়বার আর আমার মাকে অপমান করতে না দেখি, কিন্তু তুই তো আজ সীমা অতিক্রম করে ফেলেছিস। লাবণ্যকে বিছানায় ছুঁড়ে ফেলে নিবিড় কোমর থেকে বেল্ট খুলে হাতে নেয়। লাবণ্য বেশ বুঝতে পারছে কি হতে চলেছে। ও কিছু বলার আগেই নিবিড় ওকে মারতে শুরু করে। 2-4 ঘা মার খেয়ে চিৎকার করার পরও নিবিড়ের পা দুটো জড়িয়ে ধরে নেয়। প্লিজ আমাকে আর মারবেন না, আমি সহ্য করতে পারছি না, আমার ভীষণ কষ্ট হচ্ছে। আপনি যা বলবেন তাই করব।
কথা দিচ্ছি আর কখনো আপনার কথার অমান্য করব না। এই আঘাতগুলো অনেক যন্ত্রণাদায়ক। লাবণ্য যন্ত্রণায় ছটফট করছে। নিবিড় ওকে পা দিয়ে দূরে সরিয়ে দেয়। কাছে গিয়ে ওর চুলের মুঠি ধরে মেঝেতে মুখ চেপে ধরে। লাবণ্য ব্যথায় আরো বেশি গোঙাতে থাকে। আমি তোকে যে কথাগুলো বলেছি সেগুলো তুই আমার মাকে বলে কি প্রমাণ করতে চাইছিস? নিবিড় চিৎকার দিয়ে ওর কানের কাছে কথাগুলো বলে। লাবণ্য চোখটা চেপে বন্ধ করে ফেলে। কাঁপা কাঁপা গলায় বলে, আমি মায়ের কাছে ক্ষমা চেয়েছি শুধুমাত্র, উনি যেন আমাকে ভুল না বুঝেন। তোকে এত কিছু করতে কে বলেছে? স্বামী স্ত্রীর মধ্যকার কথা চার দেওয়ালের মধ্যেই থাকে না। তুই মাকে শুনিয়ে অনেক বড় ভুল করেছিস। নিবিড়ের কথা শুনে লাবণ্য কান্নার মধ্যেও হেসে ফেলে। বেশ ভালো কথা বলেছেন নিবিড় সাহেব। স্বামী স্ত্রীর মধ্যেকার কথা চার দেওয়ালের মধ্যেই রাখতে। আমি তো শুধু নামমাত্র আপনার স্ত্রী, তার কোনো দায়িত্ব পালন আপনি করেছেন কি? নিবিড় লাবণ্যকে ছেড়ে ওর হাতটা টেনে ধরে দাঁড় করায়। বেশ শক্ত হাতের মুঠোয় চোখ জোড়া শুরু করে কাট কাট গলায় বলে ওঠে, কিসের দায়িত্ব পালন করতে বলছিস? লাবণ্য এবার জোর করে নিবিড়ের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। সশব্দে হেসে ফেলে বলে, 2 দিন হলো আমি আপনার স্ত্রী হয়ে এই বাড়িতে এসেছি, মুখেই বলছেন স্বামী। কোথাও একদিনও তো আমার সাথে বসে গল্প করলেন না। এসে থেকেই শুধু মারধর আরম্ভ করেছেন, মানসিকভাবে আঘাতও করেছেন আপনি। লাবণ্যের এমন কথায় নিবিড় আরো বেশি রেগে যায়। তুই যে কাজগুলো করেছিস সেগুলো তো আমাকে শুধরে দিতে হবে, তাই না? আগাছা পাগোড়া থেকে কেটে ফেলা উচিত, নয়তো পরে জঙ্গলের রূপ ধারণ করবে। লাবণ্যর কানের সামনে মুখ এনে হিসিয়ে কথাগুলো বলে নিবিড়। লাবণ্যর মনে একটা অন্যরকম ঝড় ওঠে। আর বাকি রইল গল্প, ওটা আমি পছন্দের মানুষ ছাড়া আর কারোর সাথে করি না। নিবিড়ের শেষের বলা কথাগুলোতে লাবণ্য পুরোপুরি নিস্তব্ধ হয়ে যায়। নিবিড় লাবণ্যকে ছেড়ে দিয়ে ফ্রেশ হতে চলে যায়। লাবণ্যর শরীরের ব্যথা দেখে মনের ব্যথাটা প্রখর হয়ে বেশি। লাবণ্য মেঝেতে শুয়ে ফুপিয়ে কেঁদে ওঠে। বেশ কিছুক্ষণ পর নিবিড়কে আসতে দেখে মেঝে থেকে উঠে বসে লাবণ্য। আপনার মা আমাকে দুপুরে খেতে দেয়নি, আবার খাবার নিজে এঁটো হাত মুখে ধুয়ে নিয়েছেন। আমি আপনার মাকে এরকম কিছুই বলবেন না। আমি তো আপনার স্ত্রী, আমার খেয়াল আপনিও রাখবেন না? লাবণ্য কাঁপা কাঁপা গলায় কথাগুলো বলে নিবিড়কে আরো বেশি উত্তপ্ত করে ফেলে। নিবিড় নিজের রাগ সংবরণ করতে না পেরে লাবণ্য সোজা বুক বরাবর সজোরে লাথি মারে। লাবণ্য ব্যথায় কুঁকড়ে ওঠে। ড্রয়িং রুমের সোফায় থম মেরে বসে আছেন মিজানুর সাহেব। লতিফা বেগম কপাল চাপড়ে প্রলাপ বকছেন। বিয়ের পর মেয়ে বাপের বাড়ি আসে স্বামী সহ, কিন্তু ওনার পোড়া কপাল, মেয়ে জামাই আসেনি। এসেছে মেয়ে, তাও আবারও 1000টা অভিযোগ নিয়ে। রুকসার লাবণ্যকে বুকে জড়িয়ে নিয়ে কান্না থামানোর চেষ্টা করে, মাঝে মাঝে নিজের শাশুড়ি মাকেও থামাচ্ছে। আচ্ছা মা, এবার তুমি চুপ করো। সব কিছুই তো শুনলে। ও চলে এসে খুব ভালোই করেছে মা। সব কিছু বিচার বিবেচনা করে ভালো ছেলের হাতে তো আমি আমার মেয়েকে তুলে দিয়েছিলাম, তাহলে আজ কেন এমন দিন দেখতে হচ্ছে? লাবণ্যর বাবা বেশ গম্ভীরতা নিয়ে কথাটা বলল। মেয়ের জন্য কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু চোখে পানি আনতে চাইছেন না। পুরুষ মানুষ তো। লতিফা বেগম এগিয়ে এসে স্বামীর কাঁধে হাত রেখে কান্না জড়ানো কণ্ঠে বলেন, শোনো, তুমি ওনাদের ডেকে পাঠাও, কথা বলে সব কিছু মিটিয়ে নাও। বিয়ের 2 দিন যেতে না যেতেই মেয়ের সংসারটা ভেঙে যাবে, তার চেয়ে বরং যাক ভেঙে, আমি আর ওই সংসারে ফিরে যেতে চাই না। লাবণ্যর কথা শুনে লতিফা বেগম ধমকে ওঠেন মেয়েকে। রুকসার ইশারায় থামিয়ে দেন। মিজানুর সাহেব হাত জোড়া মুষ্টিবদ্ধ করে ফেললেন। মা, আপনার ছেলে আসুক, তাকেও সবটা জানানো হোক, তারপর না হয় ডিসিশন নেওয়া যাবে। বাবা, বাবা আপনি কি বলেন? রুকসারের কথায় ঘাড় নেড়ে ওঠেন যান মিজানুর সাহেব। লতিফা বেগম ওখানেই দাঁড়িয়ে থাকেন। মা, রান্নাঘরে চলুন, নাস্তা বানাতে হবে তো। আপনার ছেলে জগিং থেকে এসেই তো টাইমে খাবার না পেলে চিৎকার শুরু করবে। আর মা, লাবণ্যকেও তো খেতে দিতে হবে, কাল থেকে তো না খেয়ে আছে মেয়েটা। লাবণ্য, যা তো ফ্রেশ হয়ে আয়। লাবণ্যকে নিজের রুমে পাঠিয়ে দিয়ে রুকসার রান্নাঘরে চলে যায়। নিজের রুমের দেওয়াল পর টেবিল বিছানায় হাত রেখে ঠুকরে কাঁদতে থাকে। আয়নার সামনে গিয়ে নিজেকে পর্যবেক্ষণ করতে থাকে। আগের জীবনটাই অনেক রঙিন ছিল। আচ্ছা, বিয়ের পর মেয়েদের জীবনটাই বুঝি এমনই বেরঙিন হয়ে যায়, নাকি সুদূর কপালেই এমনটা লেখা ছিল? শিউলি বেগমের মুখে তৃপ্তির হাসি। আসলেই সে পেরেছে, কিন্তু এই সামান্য কথাতেই যে ওই মেয়েটাকে এই বাড়ি ছাড়া করতে পারবে, সেটা যে ওনার কল্পনার বাইরে ছিল। জানলে হয়তো ভালো মন্দ রান্না করে মেয়েটাকে খাইয়ে দিত। আহারে বেচারি, 2 দিনের অতিথি হয়ে এসেছিল। এত হাসি কিন্তু ভালো না বেগম।
হাসির পরেই খারাপ আসে সেটা মাথায় রেখো। ওহ, কি যে বলো না তুমি। খারাপ তো এতদিন ছিল, এখন থেকে শুধুই ভালো হবে, বুঝেছো? বলেছিলাম না ওই মেয়েকে আমি একদিনও সংসার করতে দেব না। দেখলে তো মেয়েটার বিদায় হয়ে গেল কি করে। আমার ছেলেই বিয়ে করে এনেছিল, আবার সেই ছেলেই বাইরে বের করে দিল। ছেলে আমার হীরের টুকরো। খুব খারাপ করেছো তুমি, এর জন্য পস্তাতে হবে। কিন্তু তোমাকে আর তোমার ছেলেও কিন্তু কাজটা ঠিক করেনি। ছাড়ো তো, আমি ওইসবের ধার ধারি না। আর তোমার ছেলে একদম যোগ্য কাজ করেছে। আর ওই মেয়েটাকে না মারধর করলে ও কি এখান থেকে যেত নাকি? যা হয়েছে করেছে, বেশ করেছে। এইবার দেখবে আমি আমার মনের মতো বউ নিয়ে আসবো আমার ছেলের জন্য। মা হয়েও যে এত নিকৃষ্ট সংকীর্ণ মনের হতে পারো তা আমি কল্পনাও করতে পারিনি। আমার ছেলের সুখটাই আমার কাছে সব। আমার ছেলের ভালো থাকার জন্য আমি সব কিছু করতে পারি। তাতে অপরজনের কি এসে গেল আমার তাতে কিচ্ছু আসে যায় না। তোমার ছেলের সুখ মানে কি বলতে চাইছো? লাবণ্যকে বিয়ে করে তোমার ছেলে সুখী নয়? তোমার ছেলেকে কি আমি জোর জবরদস্তি করে বিয়েতে বসিয়েছিলাম? না, জবরদস্তি করবে কেন? আমার ছেলে তো তোমার কথা রাখার জন্যই বিয়েটা করেছিল হয়তো। আর তাছাড়া আমি তো মা, আমি ছেলের মুখ দেখলে মনের কথা পড়ে ফেলতে পারি। আমিও বাবা, ছেলের মন সম্পর্কে কিছুটা ধারণা আমার আছে। আর তোমার ছেলে এখন বাচ্চা নেই যে সে নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে শুধুমাত্র বাবার কথা রাখার জন্য বিয়ে করবে। তোমার ছেলে বিশাল বড় বিজনেসটা কিন্তু একাই সামলাচ্ছে। সেখানে আমি শুধুমাত্র ওর একজন মেন্টর হিসেবে পাশে আছি, তাই সব কিছুই আমার সাথে শেয়ার করে। আমি এত কিছু শুনতে চাইছি না। ওই মেয়েকে যখন এই বাড়ি থেকে তাড়াতে পেরেছি তখন আমিই জয়ী হয়েছি। এবার আমি ছেলের হাতে আমার পছন্দের মেয়ে তুলে দেব। মিজানুর সাহেব আর এক মুহূর্তও দাঁড়ালেন না, নিজের রুম থেকে বের হয়ে গেলেন। অপরাধীর মতো মুখ নিচু করে ড্রয়িং রুমের সোফায় বসে আছে লাবণ্য। কোথায় ভেবেছিল ওর মা বাবা ওকে জড়িয়ে ধরবে, কিন্তু জড়িয়ে ধরা তো দূর, সান্ত্বনাও দিচ্ছে না। ও এখানে চলে এসেছে কত বড় ভুল করেছে তা ওর মা বাবার চেহারায় স্পষ্ট। লাবণ্য পুনরায় ওর ভাইয়া সাগর ও চাচা রফিক সাহেবের কাছে বিয়ের রাত হতে কাল রাতের ঘটনা সবটা বলল। কিভাবে ওর শাশুড়ি ওকে দুপুরে খেতে দেয়নি, স্বামীর লাথি মারা সবকিছু। আমি আর ওখানে ফিরবো না। যে স্বামী নতুন অবস্থায় বিয়ের পরের দিনই গায়ে হাত তুলতে পারে তার সাথে সংসার করা যায় না। তো কি করবি তাহলে? বাবা নরম কণ্ঠে সহজ সরল জবাব দেয় লাবণ্য। আমি অমন মানুষের সাথে সংসার করবো না বাবা। আমি ডিভোর্স দেবো। তোমরা উকিল দেখো। লতিফা বেগম আর নিজেকে ধরে রাখতে পারলেন না, কাছে এসে কষিয়ে এক থাপ্পড় মারলেন মেয়ে গালে। লাবণ্য গালে হাত দিয়ে মুখ নিচু করে নেয়। রুকসার কিছু বলতে গেলেও সাগরের চোখ রাঙিয়ে ওর দিকে তাকানো দেখেও থেমে যায়। লতিফা চিল্লিয়ে কান্না করে বলে, ডিভোর্স দিয়ে কি বাপদাদার ঘাড়ে বসে খাবি? সমাজ কি বলবে? তোর জন্য কি মুখ দেখাতে পারবো? বিয়ের 2 দিন পর মেয়ে সংসার ছেড়ে চলে এসেছে, লোকে শুনলে কি বলবে? এক কাজ কর, বীজ দে, খেয়ে নি, তারপর তুই ডিভোর্স দিবি। সংসার করবি না সেটা তোর ব্যাপার। রফিক সাহেব লতিমা বেগমকে থামাতে চায়। ভাবি কি বলো এইসব? ও কি সত্যি করে ফেলেছে নাকি? আমরা তো বড়রা আছি নাকি? কি কারণে আমাদের জামাই এমন করেছে তা জানতে হবে তো নাকি? আর ডিভোর্স বললেই কি হয়ে যায়? 2 দিন তো সংসার করেনি। লাবণ্য ডুকরে কাঁদতে থাকে। মেয়ে জন্ম কত যে কষ্টের তাও নিজে মেয়ে না হলে জানতেই পারত না। ছেলে তো খারাপ নয়, আতিক সাহেবের সাথেও তো পরিচয় আজকের নয়, সেই স্কুল লাইফের থেকে। মানুষটাও তো ভীষণ ভালো। বিজনেসের মাধ্যমে নিবিড়ের সাথে সাগরের বন্ধুত্বটা হয়। আমরা কি দুজন মানুষ চিনতে ভুল করব? তুই বল, তোর ভাইয়া আমি দুজনই কি তোকে ভুল মানুষের হাতে তুলে দিয়েছি? মিজানুর সাহেব ধীর গলায় মেয়েকে কথাগুলো বললেন। লাবণ্য বাবার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারছে বাবার আসল কথার মানে। ও চলে যাক এই বাড়ি থেকে। বিয়ের পর মেয়েরা সত্যিই কি পর হয়ে যায়? লাবণ্যের চোখে নোনা পানি স্রোতের মতো নেমে চলেছে। এর মাঝে সাগর এক প্রকার ঝাঁঝিয়ে ওঠে। ও আর কি বলবে বাবা, ও তো কোনো জায়গাতেই মানিয়ে নিতে পারে না। স্কুল, ভার্সিটি, টিউশনি, রাস্তাঘাট সব জায়গায় অশান্তি করে আসে। ওই সব ঘটনাগুলো আমাকে ফেস করতে হয়েছে। স্কুলে, ভার্সিটিতে কেউ চিটিং করছে, ও তো সত্যবাদী বলে দিল। পরে ঝগড়া হচ্ছে, আমাকে কথা শুনতে হয়েছে। ভার্সিটিতে কোনো এক মেয়ের প্রেম করছে, ছেলেটা ভালো নাকি খারাপ তা যাচাই করে মেয়েটির বাবা মার কানে তুলছে। কেন তুই তোর চরকায় তেল দে না? কতবার বলতাম তুই তোর মতো থাকবি, আমাকে আমার মতো থাকতে দিবি না।
যতদিন ভার্সিটিতে ছিলাম ওকে নিয়ে আসা আর নিয়ে যাওয়া করতে হয়েছে। মহারানী তো আমায় ছাড়া যেতেই পারে না, ওর জন্য আমাকে বন্ধুদের সামনে হাসির পাত্র হতে হয়েছে। একা একা কোথাও যেতে পারতেন না উনি। ওই পড়াশোনায় শিখেছে, শুধু স্মার্ট হতে পারেনি, খ্যাত মেয়ে একটা। লাবণ্য ওর ভাইয়ার কাছে বরাবরই চক্ষুশূল। ও সেটা বুঝতে পারত ছোটবেলা থেকেই, কিন্তু তবুও ভাইয়ার হাত ধরে থাকার চেষ্টা চালিয়ে যেত। আর 5টা ভাই বোনের মতোই ও চাইতো ওর ভাইয়াও ওর পাশে ছায়া হয়ে দাঁড়িয়ে থাকবে। কিন্তু ওর ভাইয়া কেন জানি ওকে সবসময় দূরে সরিয়ে রাখত। বোন বলে সবার কাছে পরিচয় দিতেও যেন কেমন একটা আপত্তি প্রকাশ করত। হয়তো লাবণ্য মেয়ে বলে, সাগর, এখন এসব কথা ছাড়ো না। কি করলে বোনের সংসারটা টিকে থাকবে, ও ভালো থাকবে, তার ব্যবস্থা কর। রফিক সাহেবের কথা শুনে সাগর পুনরায় চেঁচিয়ে ওঠে। কি আর করবে, এখানেই থাকবে, আমার ঘাড়ে বসে খাবে। অপয়া মেয়ে একটা, ওর জন্য কারোর কিছু ভালো হয় না। তোমরা জানো বৌভাতের দিন নিবিড়ের বড় একটা ডিল মিস হয়ে গেছে। কোটি টাকা লস তোমাদের এই মেয়ের জন্য। বিয়ে করে ঢুকতে একটা অঘটন ঘটলো। ও কারোর জন্য ভালো নয়। ওর মুখ দেখে আমি আমার বন্ধুদের সাথে লং ড্রাইভে বেরোলে কোথাও না কোথাও চোট পেয়ে ফিরে আসতাম। অলক্ষ্মী মেয়ে ছেলে একটা। লাবণ্য সশব্দে কেঁদে ফেলে। ও এতটাই খারাপ ওর ভাইয়ার কাছে। প্রত্যেকটা বোন তার ভাইয়ার কলিজার টুকরা হয়। সবাই তাদের বোনকে নিয়ে কত আদর করে, ভালোবাসে। সেখানে লাবণ্য অবহেলা ছাড়া আর কিছুই পাচ্ছে না। ভাইয়ার শেষ বলা দুটো কথাতে লাবণ্যর হাত পা কাঁপতে শুরু করে। আসলে লাবণ্য তার ভাইয়ার কাছে এতটাই খারাপ, অপয়া, অলক্ষ্মী। বাবাকে নিজের রুমে বসে থাকতে দেখে নিবিড় হাসি মুখে এগিয়ে আসে। আব্বু, জগিংয়ে যাওনি আজ? আতিক সাহেব কিছু বলছে না, পলক্ষীনভাবে ছেলের দিকে তাকিয়ে আছেন। নিবিড় বাবার পাশে বসে। কি হয়েছে আব্বু, কিছু বলবে? তোমায় এমন টেস্ট দেখাচ্ছে কেন? আতিক সাহেব ঘুরে ছেলের মুখোমুখি বসেন। একটা সত্যি কথার উত্তর দিবি? কি বলো আব্বু? লাবণ্য রূপে গুণে যোগ্যতায় আমার মতে তোর উপযুক্ত, কিন্তু তুই কি লাবণ্যকে তোর উপযুক্ত মনে করিস না? লাবণ্যর সাথে আমি করব সংসার? ও আমার কোনো বিজনেস ক্লায়েন্ট নয় যে ওকে যোগ্য হতে হবে সব কিছুর। সংসারের পক্ষে ওই মেয়েই ঠিক আছে, চলে যাবে। তুমি কি নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে বিয়ে করেছ, নাকি শুধুমাত্র আমার কথায়? শোনো আব্বু, আমি কারোর কথাই কিছু করি না। নিজে যে ডিসিশনটা নিই সেটা আমি করি। আর তুমিও খুব ভালো করে জানো লাবণ্যকে বিয়েটা আমি নিজের ইচ্ছাই করেছি। 1 মিনিট আব্বু, লাবণ্যকে নিয়ে এত কথা কেন বলছো তুমি? লাবণ্য কোথায় নিবিড়? কেন, রুমে ছিল না ও? তাহলে হয়তো নিচে আছে, নাস্তা বানাচ্ছে। আচ্ছা ওয়েট, আমি লাবণ্যকে 2 কাপ রং চা পাঠিয়ে দিতে বলছি। আজ তুমি আর আমি অনেকদিন পর রং চা খাবো। তার আর প্রয়োজন নেই, লাবণ্য চলে গেছে তার বাপের বাড়ি। নিবিড় কিছুক্ষণের মতো চুপ হয়ে যায়, কপালে হাত দিয়ে মাথা নিচু করে নেয়। কি এমন করলে যে মেয়েটা সকাল হতে না হতেই বাড়ি চলে গেল? নিবিড় কাল রাতের ঘটনাটা আরেকবার মনে করে নেয়। কাল রাতে লাবণ্যর বুকে লাথি মারার পর ও লাবণ্যকে কিছু না বলে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। বাবার সামনে মুখ তুলে মিনমিনে গলায় বলে ফেলে, বাবা, আমি নিজের রাগটা কন্ট্রোল করতে পারিনি। রাগের মাথায় ভুলবশত ওর বুকে আঘাত করে বসি। এমনিতেই একটা প্রজেক্ট নিয়ে মাথা গরম ছিল, তার উপর বিদেশ থেকে আসা বড় ডিলটা ক্যান্সেল হয়ে যায়। সব মিলিয়ে প্রচণ্ড টিএসের মধ্যে ছিলাম। তারপর বাড়িতে ঢুকতে না ঢুকতেই মায়ের ক্রিটিক্যাল শাশুড়িদের মতো বউকে নিয়ে হাজারো অভিযোগ। ও গড, মাথা খারাপ হয়ে গেছিল আমার। ভুল করে ফেলেছি আমি। সমস্ত রাগটা আমি ওর উপর দিয়ে প্রকাশ করেছি। আমি কি করব বাবা? আমি কি এতটাই তোমাদের কাছে বোঝা? 2 বেলা 2 মুঠো নুন ভাতটাও কি আমায় দিতে পারবে না? কাঁপা কাঁপা গলায় লাবণ্য কথাগুলো বলে ঠুকরে কেঁদে ওঠে। রুখসার লাবণ্যর মাথায় হাত রাখে। তার চোখের কানায় নোনা পানিদের আগমন ঘটেছে। লতিফা বেগম মেয়েকে মুখ ঝামটায় বলে ওঠেন, মেয়েরা পরগোত্রের, তোমাকে বিয়ে দেওয়া হয়েছে কি এখানে বসিয়ে রাখার জন্য? এত বছর তো তোমাকে খাইয়েছি, পড়িয়েছি, বড় করেছি, তার মূল্য দেবে না তুমি? তাহলে তুমি আমাকে জন্ম দিয়েছিলে কেন মা? আর মূল্য যদি দিতেই হয় তাহলে বিয়ে দিলে কেন? পড়েছি যখন তখন চাকরি করে টাকা দিয়ে তোমাদের মূল্য দিতাম। লাবণ্যর কথা বলা শেষ হতেই মিজানুর সাহেব এবার চিল্লিয়ে ওঠেন, চুপ করো তুমি। 2 কলম পড়েছো বলে বেশি কথা শিখে ফেলেছো দেখছি। ও কথা বলবে না তো কি? তুমি আমি এভাবে কথা বলবো বাবা? আসলে ওর ইচ্ছাটাই নেই সংসার করার, শুধু শুধু আমাদের বেইজ্জত করা। ফালতু একটা মেয়ে। আচ্ছা, তোমরা মেয়েটাকে এভাবে কথা শোনাচ্ছ কেন? তোমরাই তো ওর আপনজন।
বাবা, ও না আপনার রক্তের সন্তান? ও আজ একটা বিপদে পড়ে এখানে এসেছে আপনাদের কাছে। আর আপনাদের কাছে আসবে না তো কোথায় যাবে? এই সময় আপনারাই তো ওকে ভরসা দেবেন। তুমি থাকো তো বৌমা, রক্তের সম্পর্কের মেয়ে বলে কি ও যা খুশি করে বেড়াবে? ও নিজের ভালো কতটা বোঝে, কি হয়েছে কি হয়নি ছুটে চলে এসেছে এখানে। এসেছিস ভালো, তাই বলে যেটা বোঝাবো বুঝবি না? কেমন মেয়ে তুই? তুমি তো তৈরি করেছো মেয়েটাকে, কেমন শিক্ষা দিয়েছো তুমি নিজের চোখেই দেখো। বাপ মা যেটা বলে ছেলেমেয়েরা তাই শোনে, কিন্তু এই মেয়ে। মিজানুর সাহেব লতিফা বেগমকে কথাগুলো বলে মেয়ের দিকে তেড়ে এলেন। রুকসার লাবণ্যকে ধরে না রাখলে উনি হয়তো এতক্ষণে 2-4 ঘা মেয়ের পিঠে বসিয়ে দিত। নিজের এতটা অপমান আর সহ্য করতে পারছেন না উনি। বড় ভাইয়ের এমন কাজ থেকে রফিক সাহেব এগিয়ে এসে মিজানুর সাহেবকে সোফায় বসিয়ে দেন। ভাইয়া শান্ত হও তুমি। একটা সম্পর্কে তো আর ভাঙবে বললেই ভাঙা যায় না। তারপরে বলে বিয়ের মতো একটা সম্পর্ক, আমার মতো বলো নিবিড়কে এখানে আসতে বলো, সাথে আতিক সাহেবকেও। সবাই মিলে বসে নয় একটা ডিসিশন নেওয়া যাবে, কি বলো? তাই করা হোক। সাগর, তুই নিবিড়কে। আই এম সরি বাবা, আমাকে কিছু বলো না। তোমার ওই মেয়ের জন্য আমাকে অনেক কিছু ফেস করতে হয়েছে এই এখন, আর ওর জন্য আমি নিবিড়ের সাথে বন্ধুত্বের সম্পর্কটা নষ্ট করতে চাই না। তোমাদের মেয়ের ঝামেলা তোমরাই মেটাও। সাগর কথাগুলো বলে হনহনিয়ে উঠে চলে যায়। লাবণ্য ওর ভাবির হাত চেপে ধরে ফুপিয়ে কেঁদে ওঠে। আমি আর ওখানে ফিরে যেতে পারবো না। তুমিও বোঝাও না ভাবি সকলকে। শিউলি বেগম ছেলের প্রশ্ন শুনে হতবাক। যার জন্যই করলো চুরি এখন সেই তাকে বলছে চোর। চোখে পানি এনে ধরা গলায় বললেন, তুই আমাকে এভাবে দোষারোপ করতে পারলি বাবা? আমি তো তোর জন্যই। আমার জন্য? আমার জন্য কি মা? আমি কি তোমাকে বলেছিলাম আমি এই বিয়ে করতে চাই না? আমার লাবণ্যকে পছন্দ হয়নি? ছেলের ধমকে কেঁপে ওঠেন শিউলি বেগম। নিজের স্বামীর গম্ভীর মুখের দিকে তাকিয়ে বলা শুরু করে, আমি তো ভেবেছিলাম তুই তোর বাবার কথা রাখার জন্য বিয়েটা করছিস। তাই তোমার ভাবতেই কি সব কিছু হয় মা? আমি কি বাচ্চা ছেলে? আর বাবার কথায় আমি যদি বিয়ে করেই থাকি, তাহলে তুমি কি মনে করলে আমি লাবণ্যকে ছেড়ে দিব? শিউলি বেগম মুখটা নিচু করে ফেলে। তাহলে কি তার সব আশায় মিথ্যা হয়ে গেল? তুমি কাজটা একদম ভালো করেনি মা। আমি আগে এই লাবণ্যকে দেখি, তারপর তোমার ব্যবস্থা করছি। জাস্ট ওয়েট। ছেলের মুখের কথা শুনে শিউলি বেগম মাথায় হাত দিয়ে বসে পড়লেন। রীতিমতো মরা কান্না শুরু করলেন। আতিক সাহেবকে উদ্দেশ্য করে বললেন, যা হয়েছে এই সব কিছু তোমার জন্যই হয়েছে। তুমি নিশ্চয়ই ছেলেকে আমার নামে উল্টো পাল্টা বলেছো। তা না হলে একটা বাইরের মেয়ের জন্য আমার ছেলে আমাকে এভাবে কথা শোনায়? তুমি আবার ভুল করছো বেগম। তোমার ছেলেকে কিছুই বোঝাতে বা শেখাতে লাগে না। আর লাবণ্য বাইরের মেয়ে নয়, ও আমাদের ছেলের বউ, আহমেদ বাড়ির বউ। আতিক সাহেব ধীর কণ্ঠে কথাগুলো বলে উঠে যান। শিউলি বেগম রাগ সংবরণ করতে না পেরে হাতের কাছে থাকা ফুলদানিটা আস্তার মেরে ভেঙে ফেলেন। লাবণ্য তার ভাবিকে জড়িয়ে ধরে বসে আছে। মেয়েটার চোখের পানি বাদ মানছে না। অঝর নয়নে কেঁদে চলেছে লাবণ্য। মেয়েটা না হলে কখনো জানতেই পারত না বাবা মার আসল রূপটা। ভাইয়া না হয় ওকে মেনে নিতে পারে না। অনেক ভাই বোনের সম্পর্ক তো এমন হয়। কিন্তু নিজের বাবা মা যদি এই অবহেলার বিন্দু মাত্র টের পেত, তাহলে 6 বছর আগে যে মানুষটা হাত বাড়িয়ে দিয়েছিল তার হাতটা ধরিয়ে নিত। যদি জানতো বাবা মায়ের আসল রূপ সেদিন, কিন্তু আর বাবা মার পছন্দ অপছন্দের কথা ভাবতো না। নিজের ভালো থাকার কথা ভাবতো, নিজেকে ভালো রাখার চেষ্টা করত। তখন লাবণ্য সবেমাত্র 16 বছর বয়স। ষোড়শী কন্যা লাবণ্যর জীবনেও প্রেম এসেছিল অতি সন্তর্পণে। 20 বছর বয়সের যুবকের ওর প্রতি কেয়ার আর পছন্দের কিছু জিনিস উপহার হিসেবে পাঠাতো কুরিয়ারের মাধ্যমে। লাবণ্যর একটা বেস্ট ফ্রেন্ডও ছিল বটে, কিন্তু সময়ের স্রোতে শ্রেয়ও কোথায় হারিয়ে যায়। ওই বন্ধুর ঠিকানায় কুরিয়ার যেত লাবণ্য নামে। ছেলেটি বেশ ভালো। লাবণ্যর পছন্দের জিনিসগুলো সব তার মস্তিষ্কের কেন্দ্রবিন্দুতে। সেভাবে দুজনের কথা না হলেও চোখের ভাষায় যে কথাগুলো লুকানো থাকতো তা ছিল মারাত্মক। এভাবে কাটলো বছর। সেদিন ছিল লাবণ্যের জন্মদিন। ষোড়শী কন্যা থেকে লাবণ্য হয়ে উঠেছিল অষ্টাদশী। প্রিয় মানুষটির সাথে অনেকটা সময় আর অনেক কথার ঝুড়ি নিয়ে বসেছিল লাবণ্য। গাঢ় বেঙ্গুনি রঙের শাড়ি, 2 হাত ভর্তি কাচের চুড়ি, সাথে খোপায় বাঁধা বেলি ফুলের মালা। প্রিয় মানুষটা নূপুর পরিয়ে দিয়েছিল লাবণ্যের পায়ে, যেটা ছিল ওর জন্মদিনে পাওয়া শ্রেষ্ঠ উপহার। খুব যত্ন করে পড়ার টেবিলের কোণায় থাকা একটা ড্রয়ারের মধ্যে পড়ে আছে। লাবণ্য, আয়।
লাবণ্য নিচে নীরব এসেছে, চল। ভাবির ডাকে লাবণ্যর ভাবনায় ছেদ পড়ে। উঠে বসে রুকসারের মুখের দিকে তাকায়। রুকসার লাবণ্যের চোখের পানি মুছে দেয়। লাবণ্য নীরব এসেছে, নিচে চল, ডাকছে তোকে। নিবিড়ের নাম শুনে ভয়ে কুকড়ে ওঠে লাবণ্য। ভাবির হাতটা শক্ত করে ধরে নেয়। ভাবি প্লিজ তুমি আমাকে বাঁচাও, আমি ওই মানুষের সঙ্গে থাকতে চাই না ভাবি, উনি আমাকে মেরে ফেলবেন। লাবণ্য রীতিমতো কাঁপছে। রুকসার জড়িয়ে ধরে সামলাতে চেষ্টা করে লাবণ্যকে। লাবণ্য, তুই কি নীরবকে ভয় পাচ্ছিস? দু হাতে লাবণ্যর মুখটা তুলে ধরে রুকসার। ভাবি মানুষটা আমাকে মারবে। লাবণ্য, নীরব তোকে আর মারবে না রে। ও এসেছে, ওর সাথে সবাই কথা বলছে। চাচা, বাবা, তোর মা, চাচি সবাই তো আছে। তুই চিন্তা করিস না, এখন নিচে চল, নীরবের সাথে কথা বলে সামনাসামনি ব্যাপারটা মিটিয়ে নেওয়া যাবে। না ভাবি, আমি যাব না। মানুষের সাথে সামনাসামনি কি কথা বলবো আমি, বলো তো? স্বামী নামক মানুষটার সাথে তো এখনো ভালোভাবে কথাই হয়নি ভাবি। মানুষটা একটা বারের জন্য আমার হাতটা ধরে কাছে বসে গল্প করিনি। স্বামীর সুখটা আমি পাইনি ভাবি। একদিনের জন্য হলেও আমি সংসার করতে পারিনি ভাবি। বিয়ের দিন থেকেই অবহেলা, অত্যাচার সহ্য করতে হয়েছে আমাকে, এরপরও কিভাবে? কথা দিচ্ছি তোমার প্রতি আর কোনো অবহেলা অত্যাচার করা হবে না। পুরুষালী কণ্ঠের আওয়াজ শুনে রুকসার ও লাবণ্য দরজার দিকে তাকায়। লাবণ্য নিবিড়কে দেখে চমকে উঠে ওর ভাবির হাতটা শক্ত করে ধরে নেয়। ভাবি, আমি কিছুক্ষণ আমার স্ত্রীর সাথে একা কথা বলতে চাই, আপনি আমাকে সুযোগ করে দিবেন প্লিজ। রুকসার ঘাড় নেড়ে সম্মতি জানায়। লাবণ্য হাত চেপে ধরলেও রুকসার হাতটা ছাড়িয়ে নিয়ে রুমের বাইরে চলে যায়। লাবণ্য বিছানায় জড়সড় হয়ে বসে ফুপিয়ে কাঁদতে থাকে। রুকসার চলে যাওয়ার সময় দরজাটা হালকা বন্ধ করে চলে যায়। নিবিড় দরজাটা লক করে লাবণ্যর কাছে এগিয়ে আসে। লাবণ্যর কান্নার বেগ বেড়ে যায়। লাবণ্য, আই অ্যাম সরি, খুব বড় ভুল করেছি আমি, আর কখনো এমন হবে না। আমার মাথা গরম হয়ে গিয়েছিল, তাই ভুলবশত এমন করে ফেলেছি। লাবণ্যকে জড়িয়ে ধরে এক নাগারে কথাগুলো বলতে থাকে নিবিড়। লাবণ্য কেঁপে উঠছে মাঝে মাঝে। নিবিড় লাবণ্যের চোখের পানি মুছিয়ে দিয়ে নিজের বুকে লাবণ্যর মাথাটা রাখে। বিশ্বাস করো, আমি সত্যিই তোমাকে আঘাত করতে চাইনি, ভুলবশত করে ফেলেছি, মাফ করে দাও লক্ষ্মীটি। ইউনো লাইফে প্রথমবার আমার কাছে ইউকে থেকে আসা একটি ডিল হাতছাড়া হয়ে যায়। কতটা প্রেশারের মধ্যে ছিলাম জানো তুমি? মায়ের বলা অভিযোগ আর তোমার কথার অভিযোগ আমি নিতে অজ্ঞান হয়ে ফেলি। ইউনো আমার রাগ হলে কোনো কিছুই আমি তোক্কা করি না। আমি যে তোমাকে আঘাত করেই মাথা ঠান্ডা করতে বাইরে বের হয়ে গিয়েছিলাম। সকালে তোমার কাছে মাপ চাইবো, কিন্তু তুমি সেই সময় আমাকে দাওনি। কিছু না বলেই এখানে চলে আসো। নিবিড়ের কথা শুনে লাবণ্য নিবিড়ের মুখ থেকে মাথা তুলে নিবিড়ের চোখের দিকে তাকিয়ে কাপা গলায় বলে ওঠে। আপনি তো সেই বিয়ের রাত থেকে আমার সাথে খারাপ ব্যবহার করেছিলেন। বৌভাতের দিন রাতে বিনা কারণে আমার সাথে খারাপ ব্যবহার করলেন, এমনকি গায়ে পর্যন্ত হাত তুললেন। আমি রাগের বশত হয়ে এমন করে ফেলেছি। লাবণ্যের চোখটা অসম্ভব রকম লাল হয়ে ফুলে গেছে। রক্তিম বর্ণ ধারণ করেছে চোখজোড়া। ঠোঁটটা শুকনো হয়ে গেছে। মেয়েটা রীতিমতো কাঁপছে। এতটুকু কথা বলতেও মেয়েটার ভীষণ কষ্ট হচ্ছে। নিবিড়ের বুকের ভেতরটা মুচড়ে ওঠে। সত্যিই মেয়েটার প্রতি অনেক বড় অন্যায় করে ফেলেছে সে। হয়তো এর কোনো ক্ষমা হয় না। লাবণ্য কাপা কণ্ঠে হিচকি তুলে বলে ওঠে। রাগ মানুষকে হিংস্র পশুতে পরিণত করে। আপনি তো মানুষ, এতটাও রাগের মাত্রা ঠিক নয় যে কিছু না জেনে বুঝেই গায়ে হাত তুলবেন। কান ধরছি, মাপসাই, আর একটা সুযোগ দাও আমায় লাবণ্যময়ী, আমি সব ঠিক করে দিব। নিবিড়ের করুণ সুরে বলা কথাগুলো শুনে লাবণ্য চুপ হয়ে যায়। নিবিড় লাবণ্যের কপালে গাঢ় চুম্বন দিয়ে বসে। নিবিড়ের সাথে আসার সময় ও ওর বাবা মা ভাইয়ার সাথে একটা কথা বলে উনি। কয়েক ঘন্টার মধ্যেই মানুষগুলোর প্রতি ঘৃণা জন্মে গেছে। শুধু ভাবের হাতটা ধরে বলে গেল, এই জীবনে আর কখনো এই বাড়িতে পা রাখবো না। হাজার হোক মা বাবা তো মনের মধ্যে আক্ষেপ কষ্ট রয়ে যাবে। তুমি ওদের একটু দেখো, ভালো থেকো, আসছি আমি। এই কথা বলেই বাড়ির বাইরে পা রাখে লাবণ্য। পিছু ফিরে নিজের জন্মভূমি, যেখানে খেলাধুলা করে বড় হলো, সে বাড়িটা শেষবারের মতো দেখে নেয়। রুকসার ছলছল চোখে লাবণ্যর দিকে তাকিয়ে থাকে। নিবিড় আর ওর ভাইয়া গাড়ির কাছে দাঁড়িয়ে হাসাহাসি করছে। ও ওর ভাইয়ার দিকে তাকিয়ে হাসছে। তুমি ভালো থেকো ভাইয়া, সবসময় এমন হাসি খুশি থেকো। ভাইয়ের ভালোবাসা তো কখনো পেলাম না আমি। অবশ্য তোর কাছে আমি তো অপয়া, অলক্ষী। আর এই অলক্ষী বোনটার মুখ তোকে দেখতে হবে না ভাইয়া, চলে যাচ্ছি, আর তোদেরকে বিরক্ত করতে আসবো না। নিজের মনেই ভাইয়াকে উদ্দেশ্য করে কথাগুলো বলে লাবণ্য। লতিফা বেগম লাবণ্যর পিঠে হাত রাখেন।
কিন্তু লাবণ্য হাত সরিয়ে গাড়িতে উঠে পড়ে। এই বয়সে এসেও শিউলি বেগমকে এমন অপমানিত হতে হবে তা ওনার কল্পনার বাহিরে। ওনাকে ক্ষমা চাইতে হবে এই মেয়ের কাছে। এমন দিন দেখার জন্যই কি আমি তোকে খাইয়ে পড়িয়ে বড় করেছিলাম? কি এমন করেছি আমি যে এই মেয়েটার কাছে আমায় ক্ষমা চাইতে হবে? তুমি তো শুধু একটা ক্ষমাই চাইবে আম্মু, তার জন্য এত নাটক কেন করছো? আর এই মেয়ে তুমি কাকে বলছো? ও তোমার বউ, আমার স্ত্রী। ওকে ওর যোগ্য সম্মানটুকু তো দাও। এবার অন্তত নিজেকে শুধরে নাও বেগম। ওদের ঠিকমতো সুখে এবার সংসার করতে দাও। ওদের দুজনের মধ্যে আর কোনো ভুল বোঝাবুঝি সৃষ্টি করিও না। হাত জোর করে বিনীত হচ্ছি। শিউলি বেগম কান্নারত অবস্থায় কথাগুলো বলে মাটিতে বসে কপাল চাপড়াতে থাকে। আতিক সাহেব নিবিড়ের অনেক জোরাজুরিতে শিউলি বেগম লাবণ্যর কাছে মাথা নত করে ক্ষমা চেয়ে নেন। লাবণ্য হাসি মুখে শিউলি বেগমের হাতটা ধরে নেয়। মা, আপনি আমার কাছে ক্ষমা চাইবেন না প্লিজ। আমি চাই আপনি আমার সাথে মেয়ের মতো আচরণ করুন। আমি বলছি তো, আপনি আমাকে একটু আপন করে নিন। আপনি আমার বিরুদ্ধে আর কোনো অভিযোগ আপনার মনে সৃষ্টি করতে দিব না। আপনি শুধু কিছুটা সময় নিয়ে আমাকে মানিয়ে নিন। লাবণ্যর কথা শুনে শিউলি বেগম নিজের চোখের পানি মুছে নেয়। শিউলি বেগমের পা ছুঁয়ে লাবণ্য সালাম করে। শিউলি বেগম সব বলে লাবণ্যকে জড়িয়ে ধরে। দেখলে তো লাবণ্য মেয়ে হিসেবে কতটা ভালো। আজ তোমরা মা ছেলে হিসেবে যা করেছ তাতে লাবণ্য চাইলেই অনেক কিছু করতে পারতো। ও কিন্তু সব ভুলে আবার এইখানে ফিরে এসেছে। এইখানে না বলো লাবণ্যর সংসারে, ও নিজের সংসারেও ফিরে এসেছে। শিউলি বেগমের হঠাৎ এমন কথায় আতিক সাহেব সত্যি অবাক হন। আতিক সাহেব নিজের গায়ে চিমটি দিয়ে ওঠে। আমি স্বপ্ন দেখছি না তো বেগম? তুমি সত্যি এমন কথা বলছো? আমার ছেলের খুশিতেই আমি খুশি। আমার ছেলে যা চায় তাই হবে। আমার ছেলের খুশির কথাই আমি ভাবি। তাই আমার ছেলে যখন লাবণ্যকে নিয়ে সারা জীবন থাকতে চায়, এখানে আমার আর কোনো আপত্তি নেই। লাভ ইউ আম্মু, লাভ ইউ ফর ওভার। নিবিড়ের কথায় লাবণ্য ছাড়া প্রত্যেকেই হেসে ওঠে। লাবণ্যর মনের ভিতর থেকে চাপা একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। সব ভালোর মধ্যেও কোথাও যেন একটা ফাঁক রয়েই গেছে। কোথাও একটা চাপা কষ্ট ভিতরে মোচড় দিয়ে উঠছে। হয়তো বাবা মাকে চিরজীবনের মতো ত্যাগ করে আসার কষ্টটা লাবণ্যকে শান্তি দিচ্ছে না। এখন থেকে হেসে হোক কষ্ট করে হোক এই মানুষগুলোকে আঁকড়ে ধরে বাঁচতে হবে। এখন এটাই যে ওর শেষ আশ্রয়। মা তো স্পষ্ট বলেই দিয়েছে মেয়েরা পরগাছা, কিন্তু শাশুড়ি মা হাসি মুখে বলেছে এটা ওর সংসার। নাম দিয়েছে লাবণ্য সংসার। এই কথাতে অনেকটা ভরসা পেয়েছে লাবণ্য, যা হয়তো ওর বেঁচে থাকার আলো। লাবণ্য, কি ভাবছো? নিবিড়ের ডাকে হুঁশ ফেরে লাবণ্যর। চোখের পানি মুছে নিয়ে নিবিড়ের দিকে তাকায়। রুমে চলো, ফ্রেশ হয়ে নাও। লাবণ্য নিবিড়ের সাথে রুমে চলে আসে। নিবিড় দরজা বন্ধ করে দেয়। লাবণ্যর হাতটা ধরে নিয়ে ওকে বিছানায় বসিয়ে দেয়। নিজেও ওর পায়ের কাছে বসে পড়ে। লাবণ্য পা তুলে নিতে চাইলে নিবিড় শক্ত করে ধরে নেয়। তুমি আমায় ক্ষমা করছো লাবণ্যময়ী। আমি জানি আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, এখনও স্বামীর দায়িত্ব পালন করিনি। তোমার হাত ধরে বসে একটা দুটো ভালোমন্দ কথা বলিনি, কিন্তু আজকের পর থেকে তুমি স্ত্রীর সমস্ত অধিকার পাবে। নিবিড় লাবণ্যর কপালে গভীর ভালোবাসার পরশ রেখে দেয়। কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে বলে, আজকের সন্ধ্যায় স্পেশাল একটা গিফট আছে তোমার জন্য, রেডি থেকো। নিবিড় হুড়মুড়িয়ে রুম থেকে বের হয়ে যায়। লাবণ্য বিছানা থেকে উঠে শাওয়ার নিতে চলে যায়। লাবণ্য এখনো নিজেকে বোঝাতে পারছে না, সত্যি সে তার মা বাবার সাথে সমস্ত সম্পর্ক ভেঙে দিয়ে এসেছে। সত্যি কি মায়ের কোলে শুতে পারবে না? মায়ের হাতে ভাত খেতে পারবে না? সব শেষ হয়ে গেল এক নিমিষে। কিরে, চুলটাও এখনো ঠিক করে মুছতে পারছিস না? লাবণ্য ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুলে তোয়ালে দিয়ে মুছছিল। কারোর গলার আওয়াজ পেতেই ঘুরে তাকিয়ে দেখে ওর শাশুড়ি মা প্লেট হাতে হাসি মুখে দাঁড়িয়ে আছে। লাবণ্য শিউলি বেগমকে দেখে ওনার কাছে এগিয়ে আসে। আসলে মা, আমি মুছছিলাম। লাবণ্য ভাঙা গলায় কথাগুলো বলে নিজের চুলটা মুছতে চেষ্টা করে। এমনিতেই কথা সত্যি যে লাবণ্য নিজের কোমর পর্যন্ত লম্বা চুল ভালো করে মুছতে পারে না। এতদিন মা ভাবি এরাই যত্ন নিত, আর এখন তো। শিউলি বেগম এগিয়ে এসে লাবণ্যর হাত থেকে তোয়ালিটা নিয়ে নেন। হয়েছে, আমি বুঝে গেছি। আয় তো, আমি তো চুলটা মুছিয়ে দিচ্ছি। শিউলি বেগমের কথায় লাবণ্যর চক্ষু বড় হয়ে যায়। ও কি ঠিক শুনছে? তুই কি আমাকে মাফ করতে পেরেছিস মা? আমি যা কাজ করেছি তার জন্য ক্ষমা প্রার্থী। আমি বুঝতে পারিনি।
আমি বুঝতে পারিনি আমার ছেলের সুখ তোর কাছে। আজ থেকে তুই আমার মেয়ে, তোর এই মাটাকে ক্ষমা করিস। শিউলি বেগমের চোখের কোণে পানি। নিজের মার কষ্ট বলতে লাবণ্য শিউলি বেগমকে জড়িয়ে ধরে। মা, আপনি আমার কাছে বারংবার ক্ষমা চাই, আমাকে লজ্জা দিবেন না প্লিজ। আপনি যে আমাকে মেয়ের স্থান দিচ্ছেন, এটাই অনেক। আমি তোকে সেদিন খেতে দিইনি, তাই না রে? আয়, আজ আমি নিজের হাতে তোকে খাইয়ে দিই। মুখটা তো একদম শুকনো হয়ে আছে, নিশ্চয়ই এখনো পর্যন্ত পেটে কিচ্ছুটি পড়েনি। লাবণ্যর দুই নয়ন পানিতে ভরে ওঠে। সত্যি তো, যে খাওয়ার কথা ভুলে আছে একদিন না খেয়ে অন্য সময় হলে হয়তো বাড়ি মাথায় করে ফেলতো। আর খাবেই বা কি? খেয়েছে তো স্বামীর লাথি আর বাপ মা ভাইয়ের মুখ ঝামটা, এতেই পেটটা ভরে আছে ওর। শিউলি বেগম ভাত মাখিয়ে এক লোকমা লাবণ্যর গালে তুলে দেন। লাবণ্য কান্না করতে গিয়েও কাঁদে না। এক মাকে ছেড়ে আরেক মাকে যদি আপন করতে পারে তাতে ক্ষতি কি? শিউলি বেগম পরম স্নেহে লাবণ্যকে খাইয়ে দিচ্ছে। লাবণ্য বাধ্য মেয়ের মতো পরম তৃপ্তির সাথে খেয়ে চলেছে। আসলেই কি ও স্বপ্ন দেখছে, যা ঘুম ভাঙলেই ভেঙে যাবে? খাওয়ার মাঝে দরজায় নকের আওয়াজ পেয়ে ঘুরে তাকায় দুজনেই। একজন সার্ভেন্ট এসে লাবণ্যের হাতে একটা প্যাকেট দিয়ে যায় আর মুখে বলে যায় নিবিড় স্যার পাঠিয়েছেন। শিউলি বেগম ব্যাপারটা বুঝেই যান, ছেলে সত্যি এই মেয়েকেই ভালোবেসেছে। তাই তিনি লাবণ্যকে কিছু জিজ্ঞাসা না করেই খাইয়ে দিয়ে চলে যান। অফিসে আসার সাথে সাথে সমস্ত স্টাফ নিবিড়কে দেখে গুড নুন জানায়। নিবিড় নিজের চেম্বারে চলে যায়। তার মধ্যে সবাই কম বেশি আলোচনা করতে থাকে। তাদের বস সকালেই চলে আসে, তাহলে আজ এত দুপুরবেলায় ঢুকলো কেন? কেউ বলছে নতুন বিয়ে হয়েছে তো দেখ। কিছুক্ষণের জন্য সবাই এসে ওঠে। ম্যানেজারের ধমকে সবাই চুপ করে যায়। নিবিড় নিজের চেম্বারে ঢুকতেই দেখে ওর চেয়ারে কেউ বসে আছে। নিবিড়ের বুঝতে বাকি থাকে না, তাই কিছু না বলেই অন্য চেয়ার টেনে বসে ফাইল নিয়ে দেখতে লাগলো। অপর পাশের মানুষটা টের পেয়ে ওর মুখোমুখি ঘুরে গাল ফুলিয়ে বসে রইল। আমি যে এখানে আছি একজনকে টের পেয়েছে? ইয়েস ম্যাম, টের পেয়েছি, আর তার জন্যই তো পাশের চেয়ারে বসেছি। নিবিড় মৃদু হেসে মেঘলাকে উদ্দেশ্য করে কথাগুলো বলল। মেঘলা উঠে এসে নিবিড়ের সামনে থাকা টেবিলের উপর উঠে বসলো। নিবিড়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে একটানে ওর হাতে থাকা ফাইলটা কেড়ে নিয়ে পাশে রেখে দিল। নিবিড় ভ্রুকুচকে মেঘলার দিকে তাকাতেই মেঘলা বলল, তুমি আজকে অফিসে আসতে এত লেট করলে কেন? জানো আমি পাক্কা 3 থেকে 3.5 ঘন্টা এখানে তোমার জন্য ওয়েট করছি। তুমি 10টার সময় অফিসে চলে আসো, তাই জন্য আমি 9টার সময় এসে বসে আছি এখানে তোমাকে সারপ্রাইজ দেবো বলে, কিন্তু তুমিই তো আমায় সারপ্রাইজটা দিয়ে দিলে। মেঘলা কথাগুলো বলে অন্যদিকে মুখ করে গাল ফুরিয়ে রইল। নিবিড় সশব্দে হেসে উঠে মেঘলার কাছে গিয়ে দাঁড়ালো। আমি সত্যি সারপ্রাইজ হয়েছি। এবার বল, তুই ভার্সিটি না গিয়ে এইখানে কি করছিস? আমার জ্বর হয়েছে না, আমি কি করে ভার্সিটি যাই বলো তো? কেন এমনভাবে এখানে এলি? আমি তোমাকে মিস করছিলাম তো, তাই জন্যই তো এসেছি তোমার কাছে। তুমি তো তোমার বউকে আনতে গিয়েছিলে তাই না? নিবিড় সামান্য ভ্রুযুগল কুকড়ে মেঘলার দিকে তাকিয়ে রইল। মেঘলা কিঞ্চিত হেসে বলে, শুধু আনতে নয়, তার রাগ ভাঙাতেও গিয়েছিলে। তোকে বললো কে? কেউ বলেনি, শুনেছি। মামু কল দিয়েছিল মমকে। তোমাদের মধ্যে নাকি কিছু বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে, কিছু একটা করেছো যার জন্য তোমার বউ তোমাকে ছেড়ে চলে গিয়েছিল। এনিওয়ে, আমার ওর মধ্যে কোনো ইন্টারেস্ট নেই, আমার শুধু তোমার প্রতি ইন্টারেস্ট। মেঘলা নিবিড়ের কপাল থেকে হাত বুলিয়ে এনে চিবুকে ঠেকায়। নিবিড়ের হাতটা ধরে সরে আসে। অনেক ফাজলামো করেছিস, বাড়ি যা। নিবিড় পুনরায় ফাইল হাতে তুলে নিয়ে পাতা উল্টাতে থাকে। মেঘলা নিবিড়ের এক কাঁধে হাত রাখে। তোমাকে না কতবার বলেছি ভাইয়া, এই ফাইল দেখা এত কাজের পেশা তুমি একা নাও কেন? আমায় এই দায়িত্ব কবে দেবে তুমি? সময় আসুক, অবশ্যই দায়িত্ব নিবি। সবুজ রঙের শাড়ি পরে হাত দুটো কালো চুড়িতে রাগিয়ে নেয়। চুল এলো করে সুন্দর পরিপাটি হয়ে সেজে নেয়। কপালে ছোট্ট করে একটা লাল টিপ পরে নেয়। দুপুরে প্যাকেটে নিবিড় এই শাড়ি আর চুড়ি পাঠিয়েছে। তার মধ্যে একটা চিরকুট লেখা ছিল, পরনের সবুজ শাড়ি আর হাত ভর্তি কালো চুড়িতে আজ সন্ধ্যায় আমি দেখতে চাই আমার লাবণ্য মেয়েকে। লাবণ্যর ঠোঁটের কোণে হাসিদের আগমন হয়। তবে কি সত্যি সবকিছু ঠিক হয়ে গেছে? লাবণ্য কি সত্যি সত্যি তার 4-5টা মেয়ের মতো আর 4-5টা মেয়ের মতো স্বামীর সাথে সুখে সংসার করতে পারবে? রং বেরঙের লাইট চোখে ধাঁধিয়ে যাচ্ছে লাবণ্যর। বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা গাড়ি করেই লাবণ্য এই রিসোর্টে আসে। মূলত নিবিড় এখানেই ওর জন্য কিছু একটা সারপ্রাইজ প্ল্যান করে রেখেছে। প্রায় ঘন্টা 2 হতে চলল। নিবিড়ের এখনো কোনো পাত্তা নেই। নিবিড়কে যে কল দিবে তারও কোনো উপায় নেই, কারণ নিবিড়ের নাম্বারটাই তো ওর কাছে নেই।
লাবণ্য বসা থেকে উঠে দাঁড়িয়ে হাঁটা শুরু করলো। চারিদিকের লোকজন থেকে ভিড় এড়িয়ে ফাঁকা জায়গায় চলে আসে। মনের মধ্যে ভয়, কান্না দুটোই আসছে। কিছু দূর এগিয়ে একটা পুরোপুরি ফাঁকা জায়গায় চলে আসে লাবণ্য। হাতের মধ্যে শাড়ির আঁচলের খুঁটটা পেঁচিয়ে নিয়ে সুইমিং পুলের সামনে এসে দাঁড়ায়। কি করবে বুঝতে না পেরে এদিক ওদিক হাঁটতে থাকে। ফোনটা হাতে নিয়ে কল লিস্ট খুলে নিজের বাবার নাম্বারটায় কল দিতে গিয়েও থেমে যায় লাবণ্য। হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে সে। নিজের স্বামীর নম্বর নিতে তার বাবার কাছে সাহায্য চাইবে, সেই বাবা যে কিনা তার কঠিন সময়ে পাশে থাকেনি। লাবণ্য দু চোখ জুড়ে নোনা পানিদের আগমন হয়। আর কোনো কিছু রাস্তা না পেয়ে রিসর্ট থেকে বের হয়ে আসার জন্য লাবণ্য চলে আসতে যায়। ঠিক তখনই সব কিছু অন্ধকার হয়ে যায়। আচমকা ওকে কেউ কোলে তুলে নেয়। 20 সেকেন্ড পর নামিয়ে দেয় লাবণ্যকে। লাবণ্য ভয় পেয়ে যায়। চিৎকার করতে গেলে একটা আলোর ফোকাস পড়ে। একটা দুটো পরপর চারিদিক আলোর রোশনাই ছড়িয়ে পড়ে। চারপাশটা তাকিয়ে দেখে এটা একটা অন্য জায়গা, যেখানে কোনো সুইমিং পুল নেই। তবে ওই দূরে কিছু একটা আছে যেটাই চোখ রাখতেই ওর চোখে কেউ হাত চেপে ধরে। কেউ কানের কাছে মুখ এনে স্লো ভয়েসে বলে ওঠে, তুই হ্যাঁ জো রুবারু মেরি বড় महफूज रहा तू हो तेरी मिलने कहा शुक्राना खुदा से रोज करता हो। লাবণ্য চমকে উঠে হাতটা সরিয়ে সামনে থাকা মানুষটাকে দেখে চমকে ওঠে। নিবিড়। লাবণ্য কিছু বলতে যাওয়ার আগেই নিবিড় ওর কাঁধে নিজের হাত দুটো রেখে ওকে জড়িয়ে নেয়। লাবণ্য ফুপিয়ে কেঁদে ফেলে। আপনি কোথায় ছিলেন জানেন? আমি কত ভয় পেয়েছিলাম। এমন পরিস্থিতি আমি কখনো পড়িনি। বলে আমার বাবুটা ভয় পেয়ে গিয়েছিল, আমি জানতাম না তো। আচ্ছা বাবু, আই এম সরি, কান্দোসি। নিবিড়ের এমন আচরণ আর ওর মুখে বাবু ডাক শুনে লাবণ্যর চক্ষু চড়ক গাছ হয়ে যায়। নিবিড় লাবণ্যকে দেখে কোনো কিছু না বলেই ওর নাকের ডগায় হালকা কামড় বসায়। লাবণ্য তৎক্ষণাৎ নিবিড়কে হালকা হাতে সরিয়ে দিয়ে লাফ মেরে নিবিড়ের থেকে এক হাত দূরে দাঁড়ায়। কি করছেন? পাগল হলেন নাকি? নিবিড় লাবণ্যকে নিজের কাছে টেনে এনে খিলখিলিয়ে হেসে ওঠে। আমি তো 4 ঘন্টা ধরে এই রিসোর্টের মধ্যে আছি। মানে? তাহলে আমি যে 2 ঘন্টা ধরে এখানে একা ছিলাম, কই আপনি তো আমার কাছে আসলেন না? বিকজ আমি তোমার জন্য স্পেশাল একটা গিফট অ্যারেঞ্জ করেছিলাম। তাই বলে 2 ঘন্টা আমাকে অপেক্ষা করালেন? নিবিড় অভিমানের সুরে গাল ফুলিয়ে বলে ওঠে, তুমি আমায় এখনো ক্ষমা করতে পারোনি, তাই না লাবণ্যময়ী? তাই জন্য 2 ঘন্টা অপেক্ষা করিয়েছি বলে আমার উপর রাগ করেছো। না না, আমি আপনার উপর রাগ করছি না। আর তাছাড়া আপনি তো আমার স্বামী, আপনার জন্য 2 ঘন্টা কেন, 7 জনম অপেক্ষা করতে পারি। লাবণ্যর কথা শুনে নিবিড় ওকে ঝট করে আরো কাছে এনে কপালে গাঢ় চুম্বন দিয়ে বসে। লাবণ্য নিবিড়ের শার্ট খামচে ধরে চোখ বন্ধ করে ফেলে। ওখানে না দাঁড়িয়ে থেকে এবার এখানে তো আসুন, তা না হলে আমার 4 ঘন্টার পরিশ্রম নষ্ট হয়ে যাবে। লাবণ্য নিবিড়ের কথা শুনে চোখ খুলে তাকিয়ে দেখে লজ্জায় মুখ নিচু করে ফেলে। বোকার মতো এতক্ষণও চোখ বন্ধ করেছিল। নিবিড় তোকে কখন ছেড়ে দিয়েছে। কি হলো, ওইখানে দাঁড়িয়ে থাকবে নাকি? আরে আসু তো। লাবণ্য গুটি গুটি পায়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। নিবিড় এসে ওকে পাজা কোলে তুলে নিয়ে এসে নামিয়ে দেয়। চারদিকে সুন্দর লাইট, লাভ সাইন আকারে সাজানো বেলুন। নিবিড়ের হাত ধরে 2-3 পা হেঁটে এসে 4-5 ধাপ সিঁড়ির সাহায্যে উঠে এসে সামনে তাকিয়ে অবাক হয় লাবণ্য। অনেকগুলো রঙিন ক্যান্ডেলের সাথে একটা লাভ সাইন আকারের কেক। লাবণ্য নিবিড়ের মুখের দিকে তাকিয়ে দেখে নিবিড় হাসছে। আজ তো আমার জন্মদিন নয়, তবে কি আপনার জন্মদিন? নিবিড় লাবণ্যর দুটো কাঁধে হাত দিয়ে কেকের সামনে নিয়ে দাঁড়াতেই হাজার ফুলের পাপড়ি ওদের মাথায় এসে পড়ে। লাবণ্য 2 হাত ধরে পাপড়িগুলো ধরে নেয়। আজ কারোর জন্মদিন নয়, আজ আমাদের জন্মদিন, আমাদের নতুন সম্পর্কের সূচনার জন্মদিন। লাবণ্য নিবিড়ের দিকে পরক্ষীণভাবে চেয়ে আছে। নিবিড় হাসি মুখে লাবণ্যকে দেখছে। বেশ কয়েকক্ষণ কেটে যাওয়ার পর নিবিড় লাবণ্যর কোমর জড়িয়ে ধরে কাছে টেনে এনে ওর চোখের সামনে হাতের তুড়ি বাজায়। লাবণ্যর চমক ভাঙে। কোথায় হারিয়ে গিয়েছিলে আমার লাবণ্যময়ী? ভাবছি যা আমার চোখের সামনে ঘটছে তা সত্যি কিনা, আমি স্বপ্ন দেখছি কিনা, যা খুব ভাঙলেই হারিয়ে যাবে। তুমি স্বপ্ন দেখছো কিনা তার প্রমাণ এই কেকটা কাটলেই বসে যাবে।
আর তোমার চোখের সামনে যে সব কিছু সত্যিই ঘটেছে তার জলজন্ত প্রমাণ তুমি এক্ষুনি পাবে। নিবিড় কথাগুলো বলতে বলতে লাবণ্যর হাতে ছুরি ধরিয়ে দেয়। লাবণ্যর কানের কাছে মুখ এনে গুনগুনিয়ে বলে ওঠে, ये दिल पागल बना बैठा इसे हम तू ही बुझा दे देखे तुम देखे तुझमें मेरी दुनिया तू बना जा रे। লাবণ্য নিবিড়ের করা ইশারায় ক্যান্ডেলগুলো নিভিয়ে নিবিড়ের হাত ধরে কেক কাটে। নিবিড়কে কেকের এক টুকরো খাইয়ে দেয়। নিবিড় ওর হাতে একটা বড় বক্স ধরিয়ে দেয়। লাবণ্য কি আছে জানতে চাইলে নিবিড় ওকে খুলতে বলে। একটার পর একটা বক্স খোলার সপ্তম বক্সটা ছোট ব্লু রঙের হয়। লাবণ্য কিছুটা আন্দাজ করতে পারে, তাই বক্সটা নিজে আর না খুলে নিবিড়ের হাতে ধরিয়ে দেয়। আমি আর পারবো না, আপনি খুলুন। বক্স খুলতে খুলতে আমি হাঁপিয়ে উঠেছি। নিবিড় মুচকি হেসে হাঁটু মোড়ে ওর সামনে বসে। লাবণ্যর বাম হাতটা টেনে নিয়ে অনামিকা আঙ্গুলে আংটি পরিয়ে দেয়। खुस्मत जो किस्मत से तुम्हें ऐसी मिल पाहू मैं तुमसे इशा करने की इज्जत रब से लाया हूँ। লাবণ্যর হাতে নিবিড় গাঢ় চুম্বন করে। লাবণ্য লজ্জায় গাল লাল হয়ে যায়, মুখ নিচু করে ফেলে। তুমি যে স্বপ্ন দেখছো না, এটা তার সব থেকে বড় প্রমাণ। লাবণ্য হাতে থাকা আংটিটা নিয়ে ভালো করে দেখে। আংটিটা ধরে অনুভব করে সত্যি ও কোনো ঘোরের মধ্যে নেই। লাবণ্যর চোখের কোণে পানি চিকচিক করে। টাইম ওয়াচিং? আমার হীরের মতো বইয়ের জন্য হীরের আংটি। লাবণ্য ফুপিয়ে বলে ওঠে, আমি কি ও কাম অন লাবণ্য, অ্যাটলিস্ট আজকের মতো স্পেশাল একটা দিনে এইসব কথা ছেড়ে দাও না, পরে না হয় হিসাব নিকাশ করা যাবে। হিসাব নিকাশ মানে? কিসের হিসাব নিকাশ করবেন আপনি? নিবিড় আর কিছু বলে না। পুনরায় লাবণ্যকে কোলে তুলে নেয়। আচমকা কোলে তুলে নেওয়ায় লাবণ্য ভয় পেয়ে যায়, তাই নিবিড়ের গলা শক্ত করে জড়িয়ে ধরে নেয়। নিবিড় ওকে সুইমিং পুলের পাশে নিয়ে চলে আসে। ওখানটা ফাঁকা থাকলেও এখন আর ফাঁকা নেই। ওখানে টেবিল চেয়ার রাখা হয়েছে, ডেকোরেটিং খুব সুন্দর করা হয়েছে। লাবণ্যর চোখ ধাঁধিয়ে যাচ্ছে, কয়েক মিনিটের মধ্যে এত কিছু কি করে হতে পারে। নিবিড় ওকে চেয়ারে বসিয়ে দেয়। ওর সামনে সব কিছুই ওর ফেভারিট খাবার রাখা আছে। নিবিড় মুচকি এসে লাবণ্যর দিকে তাকিয়ে থেকে গম্ভীর হয়ে যায়। হঠাৎ নিবিড়ের চোখে চোখ পড়তেই লাবণ্য মুখ নিচু করে নেয়, কারণ নিবিড়ের চোখে কিঞ্চিত রাগ স্পষ্ট। তোমার কি এসব পছন্দ নয় লাবণ্য? খানিকটা রূঢ় কণ্ঠে নিবিড় লাবণ্যকে প্রশ্ন করে। লাবণ্য কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, আপনারা তো এমন প্রশ্ন করছেন কেন? তুমি আমার কথার উত্তর আগে দাও। তখন থেকে আমি এত কিছু করছি তোমার জন্য, বিনিময়ে আমি তোমার মুখ থেকে এক ফোঁটা হাসিও পাচ্ছি না, চোখের পানি ছাড়া। ওই সমস্যা কি বলো তো, তোমার কি সমস্যা? নিবিড়ের ধমকে বলা কথায় কেঁপে ওঠে লাবণ্য। পুরনো ভয়টা পুনরায় মনের মধ্যে চেপে বসে। নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে। আমার কপালে কি সত্যি এত সুখ লেখা আছে? আসলে কি এতগুলো আমার সাথে ঘটছে, কিংবা ঘটা উচিত? এত সুখ আমার কপালে সইবে কি? উফ, আবার সেই বোরিং কথাবার্তা। এত ইমোজিন করো কেন তুমি? বাস্তবের মাটিতে পা দিয়ে চলো না। বাস্তবে মাটিতে পা দিয়ে চলি বলেই তো ভাবলাম। লাবণ্য ভয়ে ভয়ে কথাগুলো বলে ফেলল। নিবিড় সজোরে টেবিলে চাপড় মেরে উঠে দাঁড়ালো। তোমার ভাবা হয়ে গেলে বাইরে চলে এসো, বাইরে গাড়ি নিয়ে ড্রাইভার ওয়েট করে থাকবে। নিবিড় হনহনিয়ে উঠে চলে যায়। লাবণ্য নিবিড়ের যাওয়ার পানে তাকিয়ে চোখের পানি ফেলতে থাকে।